আসসালামু আলাইকুম। আজকের ওয়েবিনার সেশনে যারা জয়েন করেছেন সবাইকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট বাংলাদেশ আইইসিবির পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমাদের টপিক হচ্ছে লিন স্ট্র্যাটেজি কিভাবে সাপ্লাই চেইন এবং ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্সে আমরা আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি, এটা নিয়ে একটা ডিসকাশন হবে। তো আমাদের ডিসকাশনটা বেসিক্যালি দুইটা পার্টে হবে। পার্ট ওয়ানে লিন লিন ম্যানুফ্যাকচারিং সিস্টেম কিভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রোডাকশন প্রসেস, কোয়ালিটি, ওভারঅল ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্সের ক্ষেত্রে কীভাবে লিন আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা নিয়ে পার্ট ওয়ানের ডিসকাশন হবে। অ্যান্ড পার্ট টুতে লিন স্ট্র্যাটেজির অ্যাপ্লিকেশন সাপ্লাই চেইন এক্সেলেন্সের ক্ষেত্রে কীভাবে আমরা করতে পারি, এটা নিয়ে ডিসকাশন হবে। সো আমাদের আজকে দুইজন স্পিকার আছেন। পার্ট ওয়ানে তানভীর আহমেদ খান আছেন, যিনি বিকেএমই এর লিড ট্রেনার হিসেবে ছিলেন দীর্ঘদিন। তো উনি ওনার ট্রেনার হিসাবে এবং হচ্ছে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে উনি লিন ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করেছেন। তো ওনার এই রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সগুলো উনি আমাদের সাথে শেয়ার করবেন। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এটা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা সেশনের শেষের দিকে সময় থাকবে, ওই সময় আমরা কোয়েশ্চেনগুলো নিতে পারি। তো পার্ট ওয়ানে আমি তানভীর আহমেদ খানকে রিকোয়েস্ট করছি আপনি আপনার আপনার পার্ট আপনি শুরু করতে পারেন। আমি কি শুরু করবো? হ্যালো, আমার কথা কি শোনা যায়? একটু স্লোলি আসতেছে, আর একটু। আমার কথা কি এখন শোনা যায় ভালো মতো? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি শেয়ার করতেছি। আচ্ছা, আহ, সবাই কি আমার স্লাইডটা দেখতে পারতেছেন? হ্যালো। জি জি, জি, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি। আচ্ছা, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নে। আমি তানভীর কবির খান। আমি আর্সেনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ থেকে পাশ করেছিলাম 2018 সালে। এরপরে আমি ফ্যাক্টরিতে ছিলাম। ফ্যাক্টরি থেকে তারপরে আমি বিকেএমই নাম আপনারা অনেকেই জানেন। আমি বিকেএমই তে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট সেল, এই সেলে আমি অলমোস্ট 6 বছরের মতো ছিলাম। তো দেখা গেছে যে আমাদের এই সেলের প্রধান কাজটাই ছিল যে আই এবং লিন এবং একই সাথে প্রোডাক্টিভিটি সাপ্লাই চেইন এই জিনিসগুলোকে প্রমোট করা স্টুডেন্টদের মাঝে, এবং হলো ফ্যাক্টরি বেসিসে। তো দেখা যাচ্ছিল যে আমাদের এখানে আপনারা অনেকে হয়তো বা এসিআইপি প্রজেক্ট বা এখন সিসি প্রজেক্টের নাম আপনারা অনেকে শুনে থাকবেন। এই প্রজেক্ট গুলাতে কিন্তু এই যে লিনের কোর্স, প্ল্যানিং এর কোর্স, সাপ্লাই চেইনের কোর্স এগুলো ফ্রিতে করানো হইতো আর কি। তো দেখ এনিওয়ে, এখন কথা হচ্ছে যে এই এর সাথে সাথে আমাদের দেখা যেত যে আমরা ফ্যাক্টরিতে কনসালটেন্সি করতাম। তো ফ্যাক্টরি কনসালটেন্সি করতে যে আসলে আমরা যে জিনিসটা টের পেয়েছি যে লিনের যে এত যে পরিমাণ ইম্পর্টেন্স যে অপারেশন এক্সিলেন্সিতে এবং যে সাপ্লাই চেইনের ইস্যুতে, এটা যখন তাদেরকে আমরা ট্রেন আপ করলাম এবং তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কনসালটেন্সিতে সাহায্য করলাম, তাদের প্রবলেম গুলো যখন সলভ করলাম, তো দেখা গেলো যে তারা প্রত্যেকে সো মাচ প্লিজড হয়েছে যে আসলে একটা ফ্যাক্টরি দেখতে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু যখন আমরা তার ভিতরে অ্যানালাইসিস করলাম যে দেখলাম যে সবগুলোর ভিতরে কোনো না কোনো একটু সমস্যা আছে, যে সমস্যাগুলো আসলে অনেকে তখন মাথায় নেয় না। ঠিক আছে, তো এখন আমরা আসলে যদি একটু, আমাদের আজকে সময় শর্ট, যেহেতু আজকে শুক্রবার রাত 9টা বেজে গেছে, সবারই খাওয়া দাওয়া আছে, অনেকে নামাজ আছে, ঈশান নামাজ। তা আমি আর কি যতটুকু পারি আমি দ্রুত শেষ করবো আমার স্লাইড গুলা। তো কথা হচ্ছে গিয়ে যে লিনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি আমরা জানি যে লিন আসলে কোথা থেকে আসছে? কেউ কি বলবেন যে লিন কোথা থেকে আসছে আসলে? হ্যালো, এনিওয়ান? হ্যালো?
তার জানা নেই, আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। টয়োটা আমরা হচ্ছে যদি, লিনের পাইওনিয়ার হচ্ছে টয়োটা। ইয়েস, আমরা যে আজকে টয়োটা গাড়ি দেখতেছি, এই টয়োটা গাড়িটা কিন্তু সত্যিকার অর্থে আসছে এই 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 লিনিয়ার মাধ্যমে। যে আজকে যে টয়োটার যে এত উদ্ভব, বা আমরা যে মধ্যবিত্ত শ্রেণী যে আজকে টয়োটা গাড়ি কিনতে পারতেছে, সেটা সম্ভবই হয়েছে এই লিন ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে। এবং এই যে লিন ম্যানেজমেন্ট সিস্টেম বা টয়োটা ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, টিপি, টয়োটা প্রোডাকশন সিস্টেম, এই টয়োটা প্রোডাকশন সিস্টেমটা আসলে লিন ম্যানুফ্যাকচারিং সিস্টেম। মানে লিন, টয়োটা কোম্পানি হলো যে এই সিস্টেম গুলো আবিষ্কারের মাধ্যমে আজকে তারা কিন্তু দেখা গেছে যে তাদের যে খুবই কম খরচে তারা যেরকম তারা প্রোডাকশন করতে পারতেছে, তেমনি মধ্যবিত্ত সহ সবাই কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে পারতেছে এই টয়োটা। আমরা যদি আসলে একটু দ্রুত, যে আমি স্লাইড দিয়ে দিব সবাইকে, যে হলো যে এই সাকিচি টয়োটা ছিলেন, যে যিনি হলো ম্যানুয়াল লুম। আমরা ম্যানুয়াল লুম বলতে কি বুঝি? ম্যানুয়াল লুম বলতে বুঝি হলো তাঁত, যেটা ছিল যে আগে উনি উনি তাঁতের উনি ব্যবসা করতো। তো উনার এই সাকিচি টয়োডার তাঁতের ব্যবসাটাকে সে যখন আস্তে আস্তে সে অটোমেটিকে নিয়ে গেল ম্যানুয়াল থেকে। আমরা জানি যে অটোমেশনটা আসলে অনেক আগে থেকেই আসতেছে, তো এক একজন এক একভাবে ব্যবহার করছে। এই যখন সে আস্তে আস্তে সে যখন তার কোম্পানিটাকে ডেভেলপ করছে, এরপরে সে যেটা করলো, সে বিভিন্ন টুলস এন্ড টেকনিক্স ব্যবহার করতো। মজার কথা হচ্ছে যে সাকিব ওটা কিন্তু একজন অশিক্ষিত লোক ছিল, কিন্তু তার কিন্তু কোনো শিক্ষা দীক্ষা ছিল না। আজকে আমরা সবাই অনেক পড়াশোনা করতেছি, অনেক কিছু জানতেছি, কিন্তু উনি ওনার ব্রেন দিয়ে তখন বের করছে যে আমি কোন কোন প্রসেস গুলো ব্যবহারের মাধ্যমে আমার ওয়েস্ট কম হবে, আমার টাইম সেভিং হবে, আমার কস্ট কম হবে, আমার কোন কোন জায়গাতে আমার প্রসেস গুলা আমার আমি দ্রুত শেষ করতে পারবো। এই জিনিসগুলো যখন সে বের করলো, তারপরে সে হলো আস্তে আস্তে বিজনেস এক্সপ্যানশনের মাধ্যমে তার কোম্পানিতে অটোমোবাইল ডিপার্টমেন্ট খুলছে। অটোমোবাইল ডিপার্টমেন্ট যখন খুলছে, এবং আস্তে আস্তে এই জিনিসটা তার ছেলে কিন্তু নিয়ে নিছিল টয়োটা কোম্পানির, মানে তখন যে ছিল। এবং তখন টয়োটা মোটর কর্পোরেশন লিমিটেড নামক হইতেছে গিয়া তারা কোম্পানিকে নতুন করে নামকরণ করছে, যখন এটার নাম ছিল টয়োটা অটোমেটেড লুম। এখন লিনের যে যতগুলো টুলস আছে, যেরকম সুপার মার্কেট আমরা জানি যেটার জন্য, তারপর হচ্ছে গিয়া যে গ্যাম্বা আমরা সামনে দেখব, এই ধরনের টুলস। তারপর হলো আমরা যদি আরেকটু যদি যাই, যে ওয়ান পিস ফ্লো, জাস্ট ইন টাইম, এই জিনিসগুলা তখন আবিষ্কার করছে। ওই জায়গার মধ্যে তখন প্র্যাকটিস হয়েছে। তো দেখা গেছে যে আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর জেমস পি জেমস পি ওম্যাক যিনি ছিলেন, তো উনার একটা ব্যাপার ছিল যে আমেরিকা তখন দেখলো যে আমেরিকান যে কার গুলা ছিল ওই সময়ের মধ্যে, ফোর্ড, জেনারেল মোটর বা এরা যারা ছিল, তাদের গাড়িগুলো কিন্তু মধ্যবিত্তের নাগালে ছিল না। দেখা গেছে যে গাড়িগুলোর দাম অনেক বেশি ছিল। তো টয়োটা কোম্পানি তারা কি করছে, যে তারা ওই সময়ের ভিতরে তারা যে ধরনের গাড়ি জাপানিরা বানালো, সেই গাড়িগুলোকে ইজিলি অ্যাক্সেসেবল তো মধ্যবিত্ত সবাই করতেছিল। তার তো তখন দেখা গেল যে আমেরিকান প্রফেসর সে জাপানে গেল এবং টয়োটা কোম্পানি ভিজিট করলো। সে আসলে চাইছিল যে টয়োটা কোম্পানির ভিতরে যদি ওইখানে যদি কোনো খুঁত থাকে সে সেটা বের করার জন্য, তার একটা রিসার্চ এক্সপেরিমেন্টের জন্য। কিন্তু সে যে অবাক হয়ে গেল যে আসলে জাপানিরা কি জিনিস সেখানে আবিষ্কার করছে। তারা যে ওই জায়গার ভিতরে যে নতুন নতুন সিস্টেমে প্রোডাকশন সিস্টেম চালু করছে, যে ওয়ান পিস গুলো, জাস্ট ইন টাইম, সুপার মার্কেট, এগুলো আসলে দেখার পরে না সে অভিভূত হয়ে গেছিল। এবং তখন সে টয়োটা ইন্ডাস্ট্রি ঘুরে আসার পরে সে একটা বই লিখছিল, যে বইটার নাম সে বলছিল যে দ্য মেশিন দ্য চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এইখানে সে সর্বপ্রথম লিন ম্যানুফ্যাকচারিং টার্মিনোলজিটা অ্যাড করছে, সে টয়োটা প্রোডাকশন সিস্টেমকে ইয়া করে। তাহলে আমরা যদি এখন যাই যে লিন ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা আসলে কি জিনিস, আমরা যদি বাজারে যাই, বাজারে যে আমরা যদি বলি যে আমাকে চর্বি ছাড়া মাংস দেন, ওইটাই কিন্তু আসলে লিন মিট, রাইট? তো এই যে লিন মিট বলতেছে, তার মানে আমাকে হতেছে আমার কাজের মধ্যে আমি কোনো ধরনের ওয়েস্টেজ রাখবো না, আমি কাজের মধ্যে কোনো ধরনের আম, অতিরিক্ত কোনো কিছুই আমি রাখবো না। এই যে প্রোডাকশন সিস্টেম, এই ম্যানুফ্যাকচারিং, একেই বলা হয় লিন ম্যানুফ্যাকচারিং সিস্টেম। যার জন্য কি হচ্ছে, এখানে আমাকে বিভিন্ন ধরনের ওয়েস্ট আইডেন্টিফিকেশন করা হচ্ছে এবং সেগুলোকে এলিমিনেট করা হইতেছে আমার কাস্টমার অর্ডার ডিমান্ডের উপর বেদ করে। আমরা যদি একটু দিকে তাকাই, যে কেন আমাদের লিন ম্যানুফ্যাকচারিংটা এত এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ ট্রেডিশনাল ওয়েতে দেখা গেছে যে কাস্টমার অর্ডার দিতেছে, আমি প্রোডাক্ট শিপমেন্ট দিতেছি, মাঝখানে আমার বিভিন্ন ধরনের ওয়েস্ট হইতেছে, সে ওয়েস্ট গুলার জন্য কিন্তু আমার টাইমের
ডিউরেশন অনেক বেড়ে গেছে। আমরা ফ্যাক্টরিতে যা দেখছি যে এই যে একটা অর্ডার প্লেস থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি বিভিন্ন অ্যাক্টিভিটিসে, আমরা দেখছি যে তার মধ্যে যে ওয়েস্ট গুলো আছে সেই ওয়েস্ট গুলোর জন্য তাদের কত সময় নষ্ট হইতেছে। লিন যেটা বলতেছে ওয়েস্ট গুলোকে আমাকে কমায় ফেলতে হবে, হয় আমি পুরোপুরি রিডাকশন করবো, নয় আমি এটাকে কমিয়ে ফেলবো, বাদ দিব, এলিমিনেশন করবো নয় রিডাকশন করবো। করার মাধ্যমে আমাদের যে টাইমটা সে টাইমটা আমাদের শর্ট হয়ে যাবে। এতে করে যেটা হইতেছে যে আপনার প্রোডাক্ট শিপমেন্ট সহ সহ আপনি আপনার লিড টাইম কমে যাওয়া, মানে আপনি হচ্ছেন যে রিপিট প্রোডাক্ট প্রোডাক্ট অর্ডার করতে পারতেছেন পারতেছেন আরো, মানে একটা নির্দিষ্ট টেন্টেটিভ ডেজ এর মধ্যে। এখন আমরা বলবো হচ্ছে যে কেন লিন ম্যানুফ্যাকচারিং দরকার। আমরা যদি একটু দেখি যে একজন বায়ার, সে বায়ারের পার্সপেক্টিভ কি থাকে, বায়ারের প্রথম পার্সপেক্টিভ থাকবে যে তাকে সঠিক সময় প্রোডাক্ট দিতে হবে, তাকে কম সময় তাকে হতেছে গিয়ে সে লো কস্ট চাচ্ছে, তার কোয়ালিটি ভালো হতে হবে, এবং তার তার প্রোডাক্টের অর্ডার ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আমরা যারা গার্মেন্টস এ দেখছি যে দেখা যাচ্ছে যে একজন বায়ার সে সে রেগুলার বায়ার রিপিটেটিভ অর্ডার দিতেছে, কিন্তু দেখা যাচ্ছে তার একটা অর্ডার সাথে আরেকটা অর্ডারে কিন্তু কিছু ডিফারেন্স থাকতেছে ডিজাইনে। কেন সে দিচ্ছে? কারণ সে ওই ফ্যাক্টরিকে সে ট্রাস্ট করে, সে তাকে দিয়ে জানে যে তাকে আমি যে ধরনের অর্ডারই দিব না কেন সেটা করে দিতে পারবে। তাহলে সিমিলারলি একটা কোম্পানি, আমিও কি চাইতেছি আমার প্রফিট, আমার বিজনেস যাতে আমার রিপিট হয় এবং আমার যাতে কোম্পানি গ্রো হয়। এই জিনিসগুলো যখন আমার একসাথে আমি মাস করব তখন আমার হচ্ছে যে লিনটা দরকার পড়তেছে। কারণ যদি আপনি র্যাপিডলি সবগুলো কাজ করতে পারেন, আপনার ওয়েস্ট কম থাকে, আপনার ইন্টারনাল কস্ট যদি আপনার কম থাকে, আপনার অপারেশনস এর ভিতরে যদি আপনি স্মুথনেস থাকে, তাহলেই কিন্তু আপনি বায়ারকে সন্তুষ্ট করতে পারবেন এই কাজের জন্য। তো আমরা যদি একটু ট্রেডিশনাল ভার্সেস লিন ম্যানুফ্যাকচারিং এর যদি সিস্টেমটা একটু দেখে থাকি, যে নর্মালি যখন আপনার অগুছালো থাকবে, কাজ অগুছালো থাকা মানে সে জায়গার ভিতরে আপনার নানাবিধ সমস্যা তৈরি হবে। আপনার টাইম মতো প্রোডাকশন হবে না, টাইম মতো শিপমেন্ট হবে না, আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত অপারেটর লাগতেছে, হেল্পার লাগতেছে, মেশিন লাগতেছে, মেশিন আগে থেকে ঠিক করা নাই, মাঝপথে নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটা আবার ঠিক করে নিয়ে আসো, স্টপেজ টাইম, ডাউন টাইম, এভরিথিং সমস্যা তৈরি হইতেছে। লিনের টুলস এন্ড টেকনিক্স গুলো যখন আমরা ব্যবহার করব, এই প্রবলেম গুলো থেকে কিন্তু আমরা অনেকাংশে কিন্তু সরে যেতেছি। আমি সামনে স্লাইডে দেখাবো যে আমরা কি ধরনের জিনিসগুলো করছি আর কি। এখন দেখেন, লিন ম্যানুফ্যাকচারিং এর যে জিনিসটা আমরা প্রমোট করি সবসময়, যে সেলিং প্রাইস আমরা জানি কস্ট প্লাস প্রফিট, কিন্তু আমাদের টার্গেটটা থাকবে যে কস্ট যে জায়গাটাতে আছে, সেই জায়গাটাকে যদি আমরা কমাই, তাহলে কিন্তু দেখা যাইতেছে যে আমার সেলিং প্রাইসটা ঠিক থাকলে আমার প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। আমাদের হয় কি যে আমরা দেখা যাচ্ছে ইন্টারনাল কস্ট বেড়ে যাওয়ার কারণে আমরা ডে বাই ডে কস্ট বাড়াচ্ছি আমাদের প্রফিট মার্জিন ঠিক রাখার জন্য, দ্যাটস আমাদের কিন্তু সেলিং প্রাইস আমাদের বাড়ানো লাগতেছে। তো লিনের টার্মিনোলজিতে এই কাজটা আমরা যতটুকু পারে অ্যাভয়েড করার চেষ্টা করব। তো আমরা এই যে লিনের যে বেনিফিট গুলো আছে, সে বেনিফিট গুলো যদি আমরা একটু দেখে থাকি, যে লিনের মেন যে বেনিফিট গুলা সেটা হইতেছে গিয়া যে আমাদের যে আহ, যে কাজ আমরা এখানে করতেছি সে কাজের মধ্যে কিছু আছে ভ্যালু এডেড, কিছু আছে নন ভ্যালু এডেড। তার মানে কি? ভ্যালু এডেড মানে যে কাজে আমাকে বায়ার বা আমার কাস্টমার বা আমার যে যে আছে, যে আমাকে টাকা দিচ্ছে, ওরা যার সাথে বিজনেস করতেছি, সে আমার কাজের ভ্যালু দিচ্ছে, টাকা দিচ্ছে। অন দা কন্ট্রারি, যে কাজ আমি করতেছি কিন্তু সে কাজের কোনো ভ্যালু নাই, সেই জিনিসটা করে কিন্তু আলটিমেটলি আমি যদি ওইটা যদি আমার বেশি থাকে, আলটিমেটলি আমার কোম্পানির লস, কারণ ওইটা ওই কাজের জন্য আমাকে বায়ার টাকা দিতেছে। এই কারণে হলো লিনের একটা অন্যতম কাজ হলো এই যে নন ভ্যালু এডেড এবং ভ্যালু এডেড কাজগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদের নন ভ্যালু এডেড কাজগুলোকে আমাদেরকে কমায় ফেলতে হবে। যে কাজগুলো আসলে আমি করতেছি কিন্তু এই কাজগুলোর আসলে কোনো মানে কি বলবো যে লাভ নাই, বা আমার এই কাজগুলোকে আমি যদি কমাইতে পারি, তাহলে আমার হতেছে ওয়ার্ক ফোর্স কমবে, আমার এক্সট্রা কস্টিং গুলো কমবে আর কি। তো এখন কথা হচ্ছে ফাইভ প্রিন্সিপালস অফ লিন, এই যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই জিনিসটা আসলে আমাদের ডিফাইন করে যে আসলে আমি কি সত্যিকার অর্থে কি আমি হচ্ছে আমার ফ্যাক্টরিতে আমি লিন করব কিনা। যার জন্য আমরা সবসময় বলে থাকি যে লিন ইমপ্লিমেন্টেশন করতে গেলে বা এই ধরনের কাজ করতে গেলে সবার আগে দরকার পজিটিভ মেন্টালিটি। আমার ম্যানেজমেন্টের, আমি নিজে, অপারেটর যারা আছে প্রত্যেকের যদি কি থাকে, পজিটিভ মেন্টালিটি থাকে,
তাহলে যে হইলো আমি আমার ফিলোসফি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমি স্টাবলিশ করতে পারবো। আমরা দেখছি যে কিছু ফ্যাক্টরিতে আছে যারা নেগেটিভ মেন্টালিটি ছিল, সেই নেগেটিভ মেন্টালিটিতে যে কিন্তু আমরা সাকসেস পাই নাই। হোয়ারাস পজিটিভ মেন্টালিটিতে যেখানে জিএম স্যার এজিএম স্যার যারা ছিলেন, তারা যখন আমাদের কাছে পজিটিভিটি দেখেছেন, তারা যখন ট্রেনিদেরকে বা যারা ওইখানে যারা ইমপ্লিমেন্টেশনে জড়িত ছিল তাদেরকে কন্টিনিউয়াসলি মনিটরিং করছে, তাদেরকে ফোর্স করছে যে আপনারা রেগুলার বেসিসে ট্রেনিং করবেন, আপনারা কনসালটেন্সিতে হেল্প করবেন, আপনারা সমস্ত ডাটা শেয়ার করবেন। হ্যাঁ, এবং তারা উইকলি মিটিং করছে, মিটিং করে আপডেট নিছে যে আপনাদের কি অবস্থা ট্রেনিং এর, আপনাদের ইমপ্লিমেন্টেশনের কি অবস্থা। যখনই কাজগুলো হয়েছে তখন দেখা গেছে যে রেজাল্ট গুলো কিন্তু আলটিমেটলি ভালো হয়েছে। এবং এই আমাদের এই প্ল্যাটফর্ম, আমরা সামনে কোর্স লিনের উপরে আমরা কোর্স আনতে যাচ্ছি, সেখানে আমরা আরো ডিটেলস পড়বো যে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে, কিভাবে আমরা কাজ করে ইমপ্রুভমেন্ট গুলো করতে পারি আর কি। তো এখন ফাইভ প্রিন্সিপালস অফ লিমের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে স্পেসিফিক ভ্যালু। আপনার যে প্রোডাক্ট বা আপনি যে কাজ করতেছেন সেটার অবশ্যই হলো আমাকে ভ্যালু থাকতে হবে। আমি যেটা ভ্যালুর নলেজের কথা বলছি আর কি, কাস্টমার পার্সপেক্টিভ থেকে ভ্যালু থাকতে হবে আর আপনার দিক থেকে ভ্যালু থাকতে হবে কাজের জন্য। একটা অর্ডার নিয়েছেন, সেই অর্ডারটার ভ্যালুটা আমাকে নিয়ে রাখতে হবে। এরপরে হইতেছে গিয়া ম্যাপ দ্য ভ্যালু স্ট্রিম, আমাকে হইতেছে গিয়ে ভিএসএম করতে হবে, ভ্যালু স্ট্রিম ম্যাপিং করতে হবে, কোনটা নন ভ্যালু এডেড, কোনটা ভ্যালু এডেড, কোনটা আনঅ্যাভয়েডেবল। এরপর হচ্ছে যে আমাকে স্টাবলিশ ফ্লো করতে হবে। আমার যে প্রোডাক্টের ইনফরমেশন থেকে শুরু করা ম্যাটেরিয়ালস এর যে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত অর্ডার নেওয়া থেকে শিপমেন্ট পর্যন্ত এই যে একটা ফ্লো, যে প্রোডাকশন প্রোডাক্ট ফ্লো ইনফরমেশন ফ্লো, এটাকে আমাকে পূর্ণাঙ্গভাবে স্টাবলিশ করতে হবে। তারপর হচ্ছে পুল সিস্টেম। আমরা যদি এটা আমরা সামনে যদি ক্লাস দেবো না তখন আমরা দেখবো যে পুল সিস্টেম আমরা যেটা করব সেটা হলো যে যখন আমাকে হইতেছে গিয়া কাজ আমাকে পুল মানে কাস্টমারের কাছ থেকে টেনে নিয়ে আসতে হবে। কাস্টমারের কাছ থেকে যদি আমি চাহিদা না পাই তাহলে তো আমার কাজ হবে না, কাস্টমারের চাহিদা আসলেই না আমার কাজ হবে। এর জন্য আমাকে বেশি বেশি করে কাস্টমারের কাছ থেকে চাহিদা নিয়ে আসতে হবে। আর লাস্ট হচ্ছে ওয়ার্ক টু পারফেকশন। আমাদের টার্গেট হবে ওয়েস্ট এলিমিনেশনের মাধ্যমে কাজগুলোকে হচ্ছে পারফেক্টে নিয়ে আসা। ঠিক আছে? তো আমরা ওয়েস্ট সম্পর্কে আমরা একটু বলি। ওয়েস্ট মানে ময়লা না, ওয়েস্টেজ আমরা পড়ছি যে ওয়েস্টেজ বাস্কেট, ময়লার ঝুড়ি। ওয়েস্ট মানে হলো যে আমাদের এখানে যে কাজটা হলো আসলে কি বলবো যে এটাকে হলো যে কাস্টমার কোনো পে করতেছে না, বায়ার কোনো পে করতেছে না, এই জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট। আমরা যদি একটু এই টাইপস অফ ওয়েস্টের দিকে তাকাই, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। লিনের ক্ষেত্রে লিনের টার্গেট হচ্ছে কি ওয়েস্ট গুলাকে রিডাকশন করা। এক নম্বর হচ্ছে কি ওভার প্রোডাকশন করা। একজন অপারেটরের যতটুকু প্রোডাকশন করার দরকার সে যদি তার থেকে বেশি প্রোডাকশন করে ফেলে বা একটা টাইমের মধ্যে সে যদি দেখা যাচ্ছে যে ওভার প্রোডাকশন হয়ে যেতেছে, এই জিনিসটা ওয়েস্ট হিসেবে কাউন্ট হতেছে। দেখা যাচ্ছে একজনের বেশি প্রোডাকশনের জন্য আরেকজন পিছনে বসে আছে, এইটা একটা ওয়েস্ট। তারপর এক্সেস ইনভেন্টরি, এটা অনেক বড় একটা ওয়েস্ট আমাদের দেশে। বিশেষ করে আমরা এই ওয়েস্টটা অলমোস্ট সব ফ্যাক্টরিরাই করতেছি, যে আমরা বেশি করে ইনভেন্টরি করে রাখতেছি, বেশি করে প্রোডাকশন করে ইনভেন্টরি রাখতেছি। সামনে আমাদের ক্রাইসিস হতে পারে, প্রোডাক্টের মালের দাম বাড়তে পারে, আমরা রাখতেছি। এটা কিন্তু লিনের ভাষা একটা ওয়েস্ট। তারপর আমরা ওয়েটিং করতেছি, এটাও খুব বাজে একটা আমাদের ওয়েস্ট হিসেবে কাউন্ট হইতেছে। আমাদের দেখা যাচ্ছে মালের শর্ট পড়ে, কাজের সময় আমাদের মালের শর্ট করতেছে। আমাদের একটা ডিপার্টমেন্টের কাজ শেষ আরেকটা ডিপার্টমেন্ট মেশিনের অভাবে বা যে কোনো কারণে কাজ শুরু করতে পারতেছে না, এই কারণে তার তার হচ্ছে ওয়েটিং করতেছে। এবং তার এক্সেস মোশন, দেখা যাইতেছে যে একটা প্রোডাক্ট আমরা তৈরি করতেছি কিন্তু দেখা যাইতেছে সেই প্রোডাক্টের একটা অংশ আরেকটা অন্য একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ যা আমাদের বারবার মুভ করা লাগতেছে, সে করা লাগতেছে। আবার এক রুম থেকে আরেক রুমে যাওয়া লাগতেছে। একই ফ্লোরে আমরা চাইলে পারতাম দুইটা ডিপার্টমেন্ট করতে, সেখানে ফ্লোর আলাদা করে দিছি, এ কারণে আমাদের কাজের মোশন হচ্ছে। এক্সেস ট্রান্সপোর্টেশন, এটাও একটা জিনিস। প্রোডাক্ট দেখা যাইতেছে যে আমার আমার হতেছে গিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে, ট্রলির মাধ্যমে, ছোট পিক আপের মাধ্যমে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে বারবার সুইচ করা লাগতেছে। আমি এমনও ফ্যাক্টরিতে দেখছি যে তার সব ডিপার্টমেন্ট এক জায়গার মধ্যে, কিন্তু প্রিন্টিং এমব্রয়ডারি, যেটা হলো তার অর্ডার প্রিন্টিং এমব্রয়ডারি এখান থেকে ধরেন আপনার সেই সাভারের দিকে। তার মানে তার কাটিং সুইং ফিনিশিং নিটিং ডাইং যা আছে তার নারায়ণগঞ্জে, আর বাকিগুলো সাভারে। তো সাভার থেকে নারায়ণগঞ্জের দূর কিন্তু কম না। এই যে তার দেখা যেতেছে যে একটা অর্ডারের জন্য সে বারবার মুভ করতেছে, প্রতিদিন আনতেছে, তারা কিন্তু তারা ডেক্সাস ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ে গেছে। ওভার প্রসেসিং,
ওভার প্রসেসিং আমরা করি অনেক সময়, দেখা যাচ্ছে একটা কাজকে আমরা বারবার করতেছি, সেই কাজটাকে আমরা ক্রিটিক্যাল ভাবে করতেছি, এটাকে একটু সহজ ভাবে করা যেত, এই জিনিসটা হচ্ছে ওভার প্রসেসিং। এবং ফাইনালি তারপর হচ্ছে রিওয়ার্ক, কোয়ালিটির ক্ষেত্রে এটা আসে যে যখন আমি একটা কাজ করতেছি, সেই কাজটা ভুল হইতেছে, সেই কাজটা ভুল করার পরে চেকিং দেওয়া যখন ভুল আসলো কোয়ালিটিতে, তখন আমি কাজটাকে আবার করলাম, এই যে আমি আবার করতেছি, এই যে আবার করতেছি, আবার চেক করতেছি, এই যে রিওয়ার্ক যেতেছে, এটা কিন্তু একটা ওয়েস্ট, কারণ কোয়ালিটির জন্য বার কোনো টাকাই দিতেছে না, সেখানে আমি কোয়ালিটি ফল করতেছি, লস করতেছি, তা আমার তো এখানে অনেক ওয়েস্ট হইতেছে। তারপর ডিসকানেক্টিভিটি, এটাও তো এখন মানে অনেক ভাইটাল একটা ইস্যু, দেখা যেতেছে যে ইনফরমেশন গ্যাপের কারণে ডিসকানেক্টিভিটি হয়ে যেতেছে। এর জন্য দেখা যেতেছে যে একটা অর্ডারের একটা পার্ট মিস হয়ে গেছে। আমাদের অনেক অনেক হয়েছে যে দেখা গেছে যে অমুকে আজকে আসে নাই, বা তার একটা ইনফরমেশন আজকে মিস ছিল, যার কারণে আমার হইতেছে যে আমার কাজের মাঝখানে আমি প্রোডাকশন দিতে পারতেছি না, এই একটা গ্যাপ। তো এই জিনিসগুলো আছে আর কি, যাক আমরা আর কি সামনে দেখবো। তো লিনিক টুলস এন্ড টেকনিক্স গুলো যদি আমরা একটু দেখে থাকি, আমরা অনেকে জানি 5S এর নাম আমরা অনেকে শুনে থাকি: ভিজুয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, ভিএসএম, কুইক চেঞ্জ ওভার, কানবান, সুপার মার্কেট, সেলুলার ম্যানুফ্যাকচারিং, কাইজেন, টিপিএম, প্রকিউটি স্ট্যান্ডার্ডাইজেশন, জিডোকা। সব আমরা আমরা কিছু জিনিস খালি একটু দেখবো। 5S টা আমরা জানি, 5S এর নাম: শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেইন। পাঁচটা সিরিয়ালি আমাদের এগুলো করতে হবে এই জিনিসগুলোর জন্য আর কি। হ্যাঁ, প্রথমে শর্ট করব, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেইন করব। তো শর্ট আমরা জাস্ট কি করব, শর্ট হচ্ছে গিয়ে যে জিনিসগুলো আমাদের এই মোমেন্টে দরকার সেগুলো কাছে রাখবো, যেগুলো দরকার নেই সেগুলো আমরা সরিয়ে রেখে দিব, ওগুলো লেবেলিং করে রাখবো। যেটা আমাদের সামনে দরকার সেটা আমরা আমরা মানে ওই অনুযায়ী আমরা লেবেলিং করব, যেটা দরকার নাই সেটা ফেলে দিব। এরপর আমরা যেটা করব, সেট ইন অর্ডার যেটা করব, এটা হচ্ছে ইজি টু অ্যাক্সেস এর জন্য আমরা সবগুলোকে অর্গানাইজ করব, অর্গানাইজ শর্ট করার পরে অর্গানাইজ করব, অর্গানাইজ করে কি করব, এগুলোকে আমরা হইতেছে যে সিকোয়েন্সালি, সাইজ ওয়াইজ, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে রাখবো, যাতে করে আমাদের দ্রুত যাতে অ্যাক্সেস করতে পারি। তারপর শাইন, শাইন মানে পরিষ্কার করা, যা আমরা হইতেছে গিয়ে বিভিন্ন আমাদের এরপরে সবকিছু গোছানোর পরে তারপর আমরা ওয়ার্ক প্লেসটাকে পরিষ্কার করবো, কারণ ওয়ার্ক প্লেস নোংরা থাকলে কাজ করতে অসুবিধা হয়, অনেক সময় দেখা যায় মেশিনের মধ্যে ময়লা ঢুকে যায়, সুতা ঢুকে যায়, থ্রেড ঢুকে যায়, এইটা সেটার জন্য অনেক সমস্যা তৈরি হয় জিনিসগুলোর জন্য। এই যে যখন আমি যে সিস্টেমে শর্ট করলাম, সেট ইন অর্ডার করলাম, শাইন করলাম, এই জিনিসটাকে আমি একটা একটা প্রসেসের মধ্যে নিয়ে মানে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসবো, যে আমি প্রতিদিনে অমুক সময় দুপুরে 12টার পরে লাঞ্চের আগে আমি 1 ঘন্টা বসে বসে কাজটা করব। আমি হতেছে গিয়া প্রত্যেক সপ্তাহে একটা করে রিপোর্টিং করব, মাসে একটা করে অডিট করব। এই যে জিনিসটা হলো একটা চেকলিস্ট দিয়ে সবাই চেকলিস্টে ওকে করবে যে সব ঠিক আছে কিনা, এই জিনিসটাকে বলে স্ট্যান্ডার্ডাইজেশন। লাস্টে হচ্ছে সাস্টেন করা, আমি যে কাজটা করলাম উইথ স্ট্যান্ডার্ডাইজেশন, এটা যাতে আমার সাস্টেন থাকে। আমি এমন হলো ট্রেনিং দিয়ে গেলাম, আমার এমন অভিজ্ঞতা আছে, ট্রেনিং দিছি, দেওয়ার পরে দেখছি তারা বছর সবকে 1 বছর পর যায় দেখছি যে লাউ সে কত আবার তার আগের মতো হয়ে গেছে, তারা ফেল করছে 5 তারা সাস্টেন করতে পারে না। আবার অনেক ফ্যাক্টর আছে না, তারা করতেছে কাজটা। এই যে আমার জিনিসটাকে সাস্টেন করে রাখা, এটার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো আমাদের করাটাই হতেছে গা 5S, তখন আমাদের কমপ্লিট হবে। এখন অবশ্য 6S আসছে, লাস্ট হলো সেফটি। আমরা যদি একটু দেখে থাকি, আমরা যদি একটু দেখে থাকি যে বিফোর ইমপ্লিমেন্টেশন অফ 5S একটা ফ্যাক্টরিতে দেখেন আমাদের কাজের কি অবস্থা ছিল, সব অগুছানো ছিল, ময়লা ছিল, সবকিছু ছিল। তো দেখা যেতেছে যে ফ্যাক্টরি গুলাতে তারা এই যে মানে বিভিন্ন ভাবে ছড়ায় ছিটে রাখার জন্য যেটা হয়েছে। এরপরে আমরা যেটা করলাম, যে ইমপ্লিমেন্টেশন শুরু করলাম ফ্যাক্টরি গুলাতে, আমরা যে একটা ফ্যাক্টরির ছবি এখানে পরিষ্কার করা, তারপর হলো যে বিভিন্ন ভাবে যে ওই যে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক ছিল, ফ্যাব্রিক গুলাকে একসাথে রাখা। দেখা গেছে যে ফ্যাব্রিক গুলাকে কাটা আছে, কোনোটা মানে মিডিয়াম সাইজ, স্মল সাইজ, লার্জ সাইজ এগুলো মিক্স হয়ে আছে, সেটার জন্য আমরা লেবেলিং করে দিছি। হ্যাঁ, তারপর দেখেন এটা একজন পিএম এর রুম ছিল, তার রুমটা ছবিটা আমার কাছে মোমেন্টে নাই, যেটা হলো খুবই অবস্থা ছিল। ওনার রুমে ঢুকার পর আমরা বলেছি হ্যাঁ এই কি অবস্থা, পিএম এর রুম কেন তো খারাপ থাকবে। সে পিএম এর রুম আমরা পরিষ্কার করলাম, সুন্দর করে গুছাইলাম। তারপর ওই যে ফ্যাব্রিক গুলা ছিল, ফ্যাব্রিক গুলাকে আমরা এক্সেল, মিডিয়াম, এক্সএস, এই তিনটা আরো নিচে আছে লার্জ, এই অনুযায়ী আমরা ওগুলোকে ফ্যাব্রিক গুলাকে রাখলাম, প্যানেল গুলাকে রাখছি, কারণ প্যানেল গুলো পরবর্তী সুইং হবে। দেখা গেল যে প্যানেল থেকে সুইং করতে করতে তাদের সময় লেগে যাবে। তো এই যে কাজটা আমরা করছি এই জায়গার মধ্যে, এটা হচ্ছে আমাদের 5S এর পাস।
এই যে একটা অপারেশন এক্সিলেন্স হয়েছে জায়গার মধ্যে। তারপর আমরা ভিজুয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা করছি, এটাতে আমরা দেখা গেছে যে দেখা যাচ্ছে আমাদের লাইনের মধ্যে ট্রাফিক লাইট সিস্টেম চালু করা, তারপর হচ্ছে মনিটর চালু করা, যেখানে আমাদের বিভিন্ন কোয়ালিটি ডাটা, ডিএচও ডাটা, প্রোডাকশনের ডাটা, এই ডাটাগুলো আমাদের থাকে। তো দেখা যাচ্ছে যে রিয়েল টাইম ডাটা যেটা বলি, রিয়েল টাইম ডাটা থাকলে সবাই ভিজুয়াল করতে সুবিধা হয়। তা না হলে দেখা যায় একটা গ্যাপ থাকে বিশাল বড়। চলো যখন হেভি প্রোডাকশন হয় তখন তোমার ভিজুয়াল কি দরকার, আমার লাইভ ডাটা দরকার এই জিনিসটার জন্য, যাতে করে আমার পুরোপুরি ট্রান্সপারেন্সি থাকে জিনিসটাতে। এরপরে দেখেন যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে ভিএসএম। ভিএসএমটা আমি একটু আগে বলছি, ভ্যালু স্ট্রিম ম্যাপিং। যে হলো যে একটা স্ট্রিম মানে নদীর নাম, যেরকম শুরু থেকে নদীর যেরকম শুরু আছে শেষ আছে। আমরা জানি কি পদ্মা নদী শুরু হয়েছে তিব্বতের পাহাড়ের নিচ থেকে আর শেষ হয়েছে বঙ্গোপসাগরে, যে তেমনি প্রত্যেকটা প্রোডাক্টে অর্ডার নেওয়া থেকে পিক থেকে শুরু করে শেষ শিপমেন্ট পর্যন্ত এখানে ম্যাটেরিয়াল এবং ইনফরমেশন ফ্লো হয়। এই ফ্লোর ভিতরে যেমন সিকোয়েন্স আছে, তেমনি এটার আমার ভ্যালু আছে। কোনোটা ভ্যালু আছে, কোনোটা ভ্যালু নাই, কোনোটা আনঅ্যাভয়েডেবল আছে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের ম্যাপিং করে বের করতে হবে। আমরা যদি দেখি যে কিভাবে ভ্যালু স্ট্রিম এন্ড প্রসেস ইমপ্রুভমেন্ট হইতেছে, যে র মেটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্টের কাছে যাচ্ছে, এবং তার যে স্প্রেডিং, কাটিং, সুইং, ফিনিশিং থেকে শুরু করে মাঝখানে যাই থাকুক না কেন সবগুলোই কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে দিতেছে, সিকোয়েন্সে ব্রেক করার সুযোগ নাই। এই সিকোয়েন্সের ভিতরে আমাদের হচ্ছে সেটা বের করতে হবে কোন ভ্যালু গুলো। তো আমরা একটা ফ্যাক্টরিতে ভ্যালু স্ট্রিম ম্যাপিং এ কারেন্ট স্টেটে কাজ করছিলাম। সেখানে আমরা দেখা গেল যখন আমরা প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, কাটিং এর প্রত্যেকটা অপারেশন, প্লেন্টিং, সুইং, ফিনিশিং, ওদের 4টা প্রসেস ছিল এখানে। এই ইয়ার জন্য আমরা নিটিং টাইম অ্যাভয়েড করছি, কারণ ওটা আমরা আসলে ওদের সাথে কমিউনিকেট করতে পারতেছিলাম না। আমরা শুধুমাত্র গার্মেন্টস পার্টটা নিয়ে কাজ করছি। তো দেখা গেছে যে যখন আমরা প্রত্যেকটা প্রসেস নিয়ে কাজ করলাম, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র টাইমে যখন আমরা সবগুলো প্রসেসকে নিয়ে আসলাম, দেখা গেল যে আমাদের নন অ্যাভয়েডেবল অ্যাক্টিভিটিস, মানে নন অ্যাভয়েডেবল অ্যাক্টিভিটিস হলো যে অ্যাক্টিভিটিসটা হলো যে নন ভ্যালু সরি আনঅ্যাভয়েডেবল অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসটাকে বায়ার টাকা দেয় না, কিন্তু ওই অ্যাক্টিভিটিসটা আপনাকে করতেই হবে। যেরকম বান্ডলিং করা, নাম্বারিং করা, ফ্যাক্টরিতে যারা আছেন, গার্মেন্টস যারা আছেন তারা বলতে পারবেন। এইগুলো দেখা গেছে যে আমাদের 13% এই প্রসেসে আছে। কিন্তু নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস মানে যেটাতে বাইরে কোনো টাকাই দিতেছে না এবং আমরা আসলে হচ্ছে না, ম্যাক্সিমাম হচ্ছে ওয়েটিং। দেখা গেছে প্রোডাকশন ওয়েটিং চলতেছে, সেই ওয়েটিং গুলো 84.2%, যেটা হিউজ পরিমাণে আসছে। এবং এটা কিন্তু কোনো খারাপ ফ্যাক্টরি না, অনেক ভালো ফ্যাক্টরি, যেখানে বায়ার টাকা দিতেছে যে অ্যাক্টিভিটিস গুলোতে ভ্যালু এডেড, সেখানে মাত্র 2.8%। এবং আমরা স্বাস্থ্য অবাক হয়ে গেছিলাম যে এত বড় ফ্যাক্টরি, এত বিশাল তাদের প্রোডাকশন, তাদের এত কত হাজার শ্রমিক, তারপরেও দেখেন তাদের ভ্যালু এডেড কিন্তু বেশি আসে নাই। আমরা একটা স্টাইল বা দুইটা স্টাইল নিয়ে যখন আমরা কাজ করছি, তারপরে তারা বলছে যে না এটা খুব ভালো ইয়া হয়েছে, আমরা আসলে আরো ডেভেলপ করতে হবে, আমাদের নন ভ্যালিড অ্যাক্টিভিটিস কমাইতে হবে এটার জন্য আর কি। তো দেখা গেছে দেখেন আমি যে ভিএসএম সামারি দিলাম, যে এর পরবর্তীতে আমাদের হতেছে কি এগুলো আমরা ভাগ করছি মিনিট, আওয়ার, ডেজ এ কত হইতেছে। তো এই ভিএসএম এর মাধ্যমে আমরা আসলে দেখতেছিলাম যে আমার লিড টাইম আমার কত, ফ্যাক্টরিতে লিড টাইম কত হইতেছে, এই যে গ্যাপ গুলো হইতেছে সেই গ্যাপ গুলোর জন্য আমার কিরকম পরিমাণ কস্টিং বাড়ে, কিরকম পরিমাণ আমার লস হইতেছে টাইম, এটা কিন্তু বেস এর মাধ্যমে আমরা পাচ্ছি। এরপরে হতেছে গিয়া আরেকটা খুব বহুল প্রচলিত লিন প্র্যাকটিস আছে যেটা এখন ফ্যাক্টরিরা করতেছে, সেটা হচ্ছে কুইক চেঞ্জ ওভার। আমরা জানি যে এটা একটা এমন একটা টুল, যে টুলসটা আসলে থেকে এসি মিডি, সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাইস এর মাধ্যমে আসছে। এটা একজন জাপানিজ ভদ্রলোক করেছিলেন। আমরা যারা হলো যে টয়োটা সরি যে ফর্মুলা রেসিং কার দেখি, ফর্মুলা রেসিং কার আমরা জানি একটা গাড়ি চলতে চলতে তার অয়েল শেষ হয়ে যায়, তার চাকা ক্ষয় হয়ে যায়। এই যখন জিনিসগুলো যখন হয়, তখন দেখা যেতেছে সে হট করে রেসিং এর মাঝখানে দাঁড়ায় এবং উইদিন 6 সেকেন্ডস অর বিলো টাইমের ভিতরে তার কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে কিন্তু চলে যাচ্ছে। কারণ রেসিং এর মধ্যে আপনি যদি 1 মিনিট বা 2 মিনিট সময় নষ্ট করে ফেলেন, আপনি কিন্তু রেসে হেরে যেতেছেন। এই জিনিসটা কিন্তু আসছে কুইক চেঞ্জ ওভার, সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাইস, যে একটা ডাইস এক্সেস করতে আমার 3 মিনিট সময় লাগতেছে। তো এই যে চেঞ্জ ওভার যদি আমরা চিন্তা করে থাকি, এই জিনিসটা ওয়ার্সে হলো যে হলো যে একটা প্রোডাক্ট শেষ শেষ হওয়া, একটা স্টাইলের লাস্ট ফিনিশ যে প্রোডাক্ট আছে, আর হলো পরের স্টাইলের কোয়ালিটি ফুল ফার্স্ট প্রোডাক্ট তৈরি হওয়ার মধ্যবর্তী সময়টা থেকে চেঞ্জ ওভার টাইম আমার কত সময় লাগতেছে। তার মানে এই যে চেঞ্জ ওভার টাইমটা, এই চেঞ্জ ওভার টাইমটাকে যখন আমি কুইক চেঞ্জ ওভার করবো,
চেঞ্জ ওভার সবাই করতেছে, একটা স্টাইল আজকে শেষ হলো, আগামী কালকে বা কালকে আমি নতুন স্টাইল শুরু করলাম, এটাকে আমার চেঞ্জ ওভার হইতেছে। কিন্তু যখন আমি কুইক চেঞ্জ ওভার টার্মিনোলজিটা ব্যবহার করতেছি, এসএমইডি অ্যাপ্লাই করতেছি, তখন কিন্তু এই জায়গার ভিতরে কি হইতেছে, আমার আমার কিন্তু অনেকগুলা কাজ এখানে করা লাগতেছে, যেটাকে আমরা বলি এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যাক্টিভিটিস। এবং কুইক চেঞ্জ ওভার যত করব, চেঞ্জ ওভার টাইম যত কম হবে, তত ফ্যাক্টরি গুলো কিন্তু হতেছে গিয়ে তারা শিপমেন্ট তাদের মিস হওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং তাদের কিন্তু সুইং টাইমটা তাদের বাড়বে। দেখা যাইতেছে যে যে আগে চেঞ্জ ওভার টাইম এমন হয়েছে ফ্যাক্টরি হচ্ছে 2 দিন 3 দিন লাগাইছে, এখন তারা কমতে কমতে 4 ঘন্টা, কেউ কেউ 2 ঘন্টা, কেউ কেউ 40 মিনিট, কেউ কেউ 20 মিনিট এসে উঠেছে। আবার এমনও ফ্যাক্টরি আমরা দিচ্ছি যে 10 মিনিটসে আসছে, 0 মিনিট পর্যন্ত এসে এই কুইক চেঞ্জ ওভার অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি বলি যে কেন কুইক চেঞ্জ ওভার, আমরা বলছি এই জিনিসগুলো, যে আমাকে হচ্ছে সবকিছু কমাইতে হবে, ব্যাচ সাইজ কমাইতে হবে, ওয়ার্কিং প্রসেস কমাইতে হবে, লিড টাইম কমাইতে হবে, ইন কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, সবকিছু করতে হবে এই জিনিসটার জন্য। যখন তোকে আমরা যদি আইডেন্টিফাই এক্সটার্নাল এন্ড ইন্টারনাল অ্যাক্টিভিটিস গুলো একটু যদি দেখে থাকি, যে একটা কাজের জন্য কি ধরনের আছে, সেটা হচ্ছে গিয়ে যে লেআউট প্ল্যানিং, লেআউট চেঞ্জ থেকে শুরু করে আমাদের একটা স্টাইল যখন চলে, তখন বেশ কিছু এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যাক্টিভিটিস থাকে। কুইক চেঞ্জ ওভারের কাজ হলো ইন্টারনাল অ্যাক্টিভিটিস গুলাকে সব এক্সটার্নাল অ্যাক্টিভিটিস ম্যাক্সিমামকে কনভার্ট করতে হবে। তার রিজন হচ্ছে গিয়া, যখন আমার ইন্টারনাল অ্যাক্টিভিটিস চলবে তখন আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তখন আমার প্রোডাকশন চলবে না। তো প্রোডাকশন না চলা মানে আমার প্রবলেম। আমার দেখা গেল যে আমার হইতেছে গিয়ে একটা মেশিন মুভমেন্টের দরকার, এখন মেশিন মুভমেন্টটা আমি যদি প্রোডাকশনের সময় যদি করতে থাকি, তাহলে কিন্তু আমার প্রোডাকশন বন্ধ হয়ে গেল। এই যে কিছু জিনিসকে আমাকে কি করতে হবে, কমা আমাকে সরায় ফেলবো, চেঞ্জ করতে হবে, আমাকে আগেই কাজটা করতে হবে। যখন আমি লেখছি দেখেন, মেশিন মুভমেন্ট ইন্টারনেট ধরেন আমরা ধরেন এই স্টাইলের জন্য রাখলাম না, কিছু মেইনটেনেন্সের জিনিস আছে, যে আমার সুইচ চেঞ্জ করা, ববিন চেঞ্জ করা, এগুলো আমরা যদি মাস মতো করি তাহলে হবে না, আমাদেরকে এগুলা আগেই করতে হবে। এই জন্য এগুলো নিয়ে আমরা যখন কাজ করছি, দেখা গেল যে এই যে আমরা হলাম যে কিছু স্টাইলের হলো যে চেঞ্জ ওভারের টাইম হতেছে গিয়ে আমরা অ্যাড করছি, যে এটার মধ্যে আমাদের হতেছে গিয়া কিভাবে আহ আগে কিরকম সময় ছিল, অ্যাকচুয়াল চেঞ্জ ওভার টাইম কিরকম হচ্ছে। তারপর দেখা গেল যে যখন আমরা এই বিভিন্ন লাইনের যখন চেঞ্জ ওভার টাইম আমরা নিলাম, নেওয়ার পরে যখন আমরা কুইক চেঞ্জ ওভার তাদেরকে ট্রেনিং দিলাম, বললাম যে আপনারা ইন্টারনাল এক্সটার্নালি করে ফেলেন, দেখা গেছে যে যে তারা এই এই যে লাইনের জিনিসগুলো যখন হয়েছে, দেখা গেল যে তাদের যখন এভারেজ তার যদি দেখা যেত 90 মিনিট যদি লাগতো, মানে এখন দেখা গেছে যে 68 মিনিট। আমরা এমন দেখছি যে ওটা 80 মিনিট, 70 মিনিট, 20 মিনিট এসেও ঠেকছে এই অ্যাপ্লাই গুলো করার মাধ্যমে। এরপর হচ্ছে যে আমরা কানবান জানি, এটা হচ্ছে ইনস্ট্রাকশন কার্ড, যেটা হলো যে যে কোনো ধরনের ইনফরমেশন কার্ড দেওয়া থাকে, এটা আমরা দেখি ফ্যাক্টরিতে, যে হলো যে বিভিন্ন ধরনের কানবানে বিভিন্ন কাজ, যে আপনার এখান থেকে প্রোডাক্ট মাল গেল, একটা বান্ডেল কার্ড লাগাই দিলেন, সমস্ত ধরনের ইনফরমেশন কানবানের মধ্যে থাকবে। তো কানবান হলো কি আপনার ইনফরমেশন পাস হতেছে জায়গার মধ্যে, কানবানে কার্ড না থাকলে আমরা হচ্ছে ইনফরমেশন মিস হবে জায়গার ভিতরে। ঠিক আছে। তারপর হচ্ছে সুপার মার্কেট থাকলো, সুপার মার্কেটটাও হলো যে এটার সাথে কানবানের সাথে, সুপার মার্কেটে মাল চেঞ্জ হয়ে যাবে, তার হইতেছে গিয়ে ওই জায়গা থেকে হইতেছে গিয়ে কানবান একটা সিগন্যাল দেবে যে আমার হইতেছে এখানে মাল চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা স্বপ্ন আগুরাতে দেখি। ফ্যাক্টরিতে যখন আমরা সুপার মার্কেট স্টাবলিশ করে, দেখা যাচ্ছে আমার আমার একটা একটা নিডেল এখান থেকে সরে গেল, একটা নিডেল ভেঙে গেল, ওখান থেকে নতুন নিডেল রিপ্লেস করলাম, আমার অটোমেটিক ডাটা আপডেট হয়ে গেল, আমি থ্রেড রিপ্লেস করলাম, থ্রেড আবার আনলাম, আপডেট হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু লাইভ আমরা দ্রুত করতে পারি, তা নাহলে পরবর্তীতে হিসাব নিকাশের সমস্যা হয়। এবং হচ্ছে সেলুলার ম্যানুফ্যাকচারিং, এই জিনিসটা হলো টিম ওয়ার্ক। দেখা গেছে যে সিঙ্গেল সিঙ্গেল কাজ না করে গ্রুপ ওয়াইজ কাজ করা, এবং হচ্ছে লাইন শেপ, আই লাইনের শেপ না করে ইউ লাইনে কাজ করা। এই যে আমরা যদি ইউ শেপে কাজ করি, এতে করে আমাদের কাজের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে কাজের শেয়ারিং হয়, সুপারভিশন ভালো হয়, আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হয় কাজগুলোর জন্য। দেখেন ট্রেডিশনাল আই শেপে আমরা যখন দেখছি ছবিগুলোর জন্য, এটা কাজ চলতেছে, দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে অনেক প্রবলেম হয়, সুপারভিশনের সমস্যা হয়, কোয়ালিটি একজন ফল হলে ওটা ধরা কঠিন, ওইটাকে আবার পুনরায় ইনস্ট্রাকশন দেওয়া অনেক ঝামেলা। আবার যখন আমরা সেলুলারে কাজ করছি ইউ শেপে, তখন দেখা গেছে যে সবাই সবাইকে হেল্প করা থেকে শুরু করে সুপারভিশনের কাজগুলো ভালো হতো আর কি। তো এই জিনিসটা আমি এখানে দেখাইলাম। এবং হচ্ছে গিয়া ওয়ার্কারের মুভমেন্টটাও সহজ হয় ওই কাজের জন্য, বিশেষ করে কোন যেসব ক্রিটিক্যাল অর্ডার আছে বা যে ধরনের আর যেগুলো আপনার হচ্ছে অনেক ইন্টিগ্রেটেড ডিজাইন, ফ্যান্সি আইটেম, এগুলোর জন্য ইউ শেপে কাজ করাটা বেটার, এবং এতে করে ব্যালেন্সিং ভালো হয় কাজের জন্য, ইয়ার জন্য আর কি। ঠিক আছে। এবং আমার আর লাস্ট 2টা স্লাইড আছে,
সেটা হলো যে কাইজেনের নাম আমরা জানি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা আমাদের খুব, এটা আমি যদি বলি বেস, লিনের বেস হলো কাইজেন। যে আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে যেতে হবে, আমি কখনোই হলো মানে বসে থাকতে পারবো না। আমার একটা স্টাইলের আজকে যে কোনো একটা প্রসেস যদি আমি ইমপ্রুভ করি, সেই ইমপ্রুভটা আমি যদি এখন করলাম, সেটাকে আমি ভবিষ্যতে আবার ইমপ্রুভ করবো। এই জিনিসটা হলো ইউরোপিয়ানরা আগে বলতো যে আমার কোন একটা কিছু ইমপ্রুভ করতে গেলে আমার এক্সিস্টিং জিনিসকে বাদ দিয়ে আমি কি করতাম, আমি হলো নতুন জিনিস ইনস্টলেশন করতাম, আমি ক্যাপাসিটি বাড়াতাম। জাপানিজরা বলছে কাইজেনে আমি আমার এক্সিস্টিং জিনিসকে ডেভেলপ করে কি করব, আমি সেটাকে, আমি তার ক্যাপাসিটি বাড়াবো, তার এফিসিয়েন্সি বাড়াবো। এই জিনিসটা হচ্ছে কাইজেন হয়ে গেছে। যার কারণে হলো যে কাইজেন যারা রেগুলার কন্টিনিউয়াস বেসিসে কাজ করে, তাদের কিন্তু ইনভেস্টমেন্টের কস্টিং অনেক কম, তাদের লাগেই না অনেকে। এছাড়া আরো বেশ কিছু টুলস আমরা ব্যবহার করি ফ্যাক্টরিতে। টিপিএম আছে, পোকিউকি আছে, স্ট্যান্ডার্ডাইজেশন জিরোকা আছে। এগুলো আমরা যদি যখন আমাদের ক্লাস আমরা শুরু হবে, তখন এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো আর কি। আচ্ছা, আমার স্লাইড মোটামুটি হয়েছে, কারো যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আমি আমি মূলত অপারেশন এক্সিলেন্সি মানে প্রোডাকশন লাইন যেটা আছে, সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করলাম যে কিভাবে আমরা লিন ইমপ্লিমেন্টেশন করি বা এই ধরনের কাজ আমরা সেখানে করি আর কি। আচ্ছা, কোশ্চেন কি আমরা লাস্টে নিব একসাথে নাকি আমরা সেকেন্ড পার্টে যাই? আচ্ছা, তাহলে আমি ইয়া করে দেবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, স্যার আমরা একটু প্রোভাইড করুন। সেকেন্ড পার্টে এখন হচ্ছে যে লিন স্ট্র্যাটেজি কিভাবে সাপ্লাই চেইন অপারেশনসের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এটা নিয়ে এখন ডিসকাশন হবে। সবার প্রতি রিকোয়েস্ট, আই হোপ আপনারা শেষ পর্যন্ত থাকবেন। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয় দেওয়ার আগে আমি আইসিবির তরিকুলকে অনেক ধন্যবাদ দিতে যাচ্ছি, কারণ হচ্ছে আজকের এই ওয়েবিনারটা করার জন্য, এবং সামনে আমরা যে লিন নিয়ে কোর্স নিয়ে আসবো এবং লিনের ডিফারেন্ট যে সার্টিফিকেশন আছে, এই সার্টিফিকেশন গুলা নিয়ে আসবো, যেমন গ্রিন বেল্ট বা হোয়াইট বেল্ট বা আদার্স যা আছে। সো এই জিনিসটা, এই আজকের ওয়েবিনারটা হচ্ছে আমাদের সামনের একটা বড় কোর্সের, বড় জিনিসের স্টার্টিং। আমরা কি করব না করব কিভাবে করব ওই জিনিসটা নিয়ে। আর সেকেন্ড, আমি থ্যাংক ইউ দিতে যাচ্ছি তানভীরকে, এত সুন্দর করে লিনের সবগুলা টুলস, লিন প্রসেস কিভাবে কাজ করে বা কি, লিনের সবচেয়ে বড় ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা অপারেশনস এ। তো তানভীরের একটা গ্রেট এক্সপিরিয়েন্স আছে আরএমজি সেক্টর নিয়ে কাজ করার। তো তানভীর অলরেডি খুব সুন্দর করে ডিসক্রাইব করছে যে লিনের টুলস গুলা বা ম্যানুফ্যাকচারিং প্রসেসে। এবার আমি হচ্ছে আমার পরিচয় দেই। আমার নাম হচ্ছে সারাদ আহমেদ কবির, আমার ডাক নাম তুরিন। আমি মেঘনা গ্রুপে আছি ডেপুটি ম্যানেজার, গ্রুপ সাপ্লাই চেইনের দেখছি। এখানে আমি সাপ্লাই চেইন ডিজিটালাইজেশন, অটোমেশন এবং ওভারঅল সাপ্লাই চেইনটা করছি। আর মেঘনা গ্রুপ সম্বন্ধে বললে, আমরা হচ্ছে গিয়ে আহ বাংলাদেশের সবচেয়ে বড় বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্টার হিসেবে আছি লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটেই। সো আমার পরিচয় হচ্ছে এটা। ফয়সাল আমিন ভাইয়া হাত তুলছিলেন, আপনি যদি কোশ্চেনটা এখনো করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনি, আমরা শেষে একটা কোশ্চেন এন্ড আনসারের পার্ট আছে একদম লাস্টে আমার পার্টের পর, তখনও করতে পারেন। স্যার কোশ্চেনটা প্রিভিয়াস যে সেশনটা হলো ওনার কাছে ছিল আর কি। যাক ওই স্যার বলছিল যে লাস্টের দিকে করতে, ওটার জন্য আর কি। তো স্যার আপনার কাছে একটু জাস্ট ছোট করে কোশ্চেন। স্যার আপনি যেহেতু মেঘনা গ্রুপে আছেন, আহ, স্যার আপনি কি আসগর ভাইয়াকে চিনেন? উনি লিনের মেঘনা গ্রুপ, ম্যানেজার হিসেবে আছে। জি। মেঘনা গ্রুপের অনেকগুলা কনসার্ন আছে। প্রথমত, হ্যাঁ, আমি যেমন হচ্ছে আরএমজি তে হলে আমি চিনবো না, আমি হচ্ছে বাইসাইকেল এবং আদার্স যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন গুলা আছে ওটা দেখতেছি। ওকে স্যার। তো সরি স্যার। পরিচয় বা সরি এই স্যার। জিনিসগুলো আমরা পরে কোশ্চেন এন্ড আনসারে চলে যাই। আর যেমন আমি শুরু করতে চাই হচ্ছে গিয়া 5S নিয়ে। 5S এর যদি প্রথমেই শুরু করি, অলরেডি তানভীর 5S কি বা কি জিনিস, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো অলরেডি ডিসক্রাইব করে ফেলছে। 5S সবচেয়ে সাপ্লাই চেইনের পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ওয়্যার হাউসে 5S ইমপ্লিমেন্ট করা। কারণ আমার মতে, আমার লাস্ট 8-9 ইয়ার্স এক্সপিরিয়েন্সে সবচেয়ে বেশি আনঅর্গানাইজড প্লেস হচ্ছে গিয়ে ওয়্যার হাউস, এবং ওয়্যার হাউসে সবচেয়ে বেশি ওয়েস্টেজ হয়। তো 5S লিনের একটা টুলস, সেখানে হচ্ছে গিয়ে
শুধু প্রোডাক্ট ওয়েস্টেজ না, আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েস্টেজ কমায়, যেমন হচ্ছে টাইম ওয়েস্টেজ, মোশন, মুভমেন্ট, এগুলা। আর আমরা যদি লিনের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গিয়ে টাইমকে রিডিউস করা, ওয়েস্টেজ কে রিডিউস করা। যেহেতু কোম্পানি আমাকে টাকা দিচ্ছে হচ্ছে গিয়ে টাইমের বেসিসে, আর টাইমের উপরে আমাকে টাকা দিচ্ছে, আমরা আসলে হচ্ছে গিয়ে কোম্পানিকে টাইম দিচ্ছি। টাইমের ওই টাইমের বেসিসে কোম্পানি আমাদেরকে টাকা দিচ্ছে। সো যতক্ষণ পর্যন্ত আমরা কোম্পানির টাইম সেভ না করতে পারবো, এই ওয়েস্টেজ গুলো রিডাকশন না করতে পারবো, কোম্পানি আমাদেরকে ভ্যালু দিবে না। আর সাপ্লাই চেইনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে টাইম। জাস্ট ইন টাইম বা অন টাইমে মেটেরিয়াল নিয়ে রাইট। আসা, অন টাইমে ডেলিভারি করা, অন টাইমে ট্রাক গুলাকে রেডি রাখা, এই জিনিসগুলো হচ্ছে সাপ্লাই চেইনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। আমি যদি অন টাইমে মেটেরিয়াল না আনা দিতে পারি বা অন টাইমে মেটেরিয়াল নিয়ে কাজ না করতে পারি, তাহলে প্রোডাকশন হ্যাম্পার হবে, ডেলিভারি হ্যাম্পার, সাপ্লায়ার বায়ারকে আমি মাল দিতে পারবো না সময় মতন, বা মার্কেটে মাল বিক্রি করতে পারবো না, ডিমান্ডটা ফল করবে। সো এই জিনিসটা হচ্ছে। আর 5S টা শুরু করে মেইনলি হচ্ছে গিয়ে টয়োটা থেকে, টয়োটা লিন ফিলোসফি। আর এটার মেইন জিনিসটা হচ্ছে গিয়ে এলিমিনেশন ওয়েস্ট। 5S একটা টুলস মাত্র। এটার 5টা জিনিস আছে, যেহেতু তানভীর অলরেডি বলে দিছে যে সেরি, সর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেইন, এই জিনিসগুলা। সো এই জিনিসগুলা নিয়ে আমি খুব ইন ডেপথে ঢুকবো না। ইন ডেপথে না ঢুকে যেহেতু বলেই দিছে, আমি একটা জাস্ট সিম্পলি ওভারভিউ দেওয়া। আমি ওভারভিউ দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি। আহ আমাকে জাস্ট একটু সময় দিবেন। এই ছবিটা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি স্যার, শো তো করতেছি, হ্যাঁ। এই ছবিটার মধ্যে দেখেন 5S এর একটা খুব সুন্দর এবং ভালো ইমপ্লিমেন্টেশন আছে। যেই প্রোডাক্টটা যেখানে থাকবে ওইটাকে মার্কিং করা, টুল বোর্ড গুলাকে মার্কিং করা, সেফটি ইকুইপমেন্ট গুলা সবকিছু মার্কিং করা, এই যে র্যাক নাম্বার দেওয়া, বিন নাম্বার দেওয়া, এই প্রত্যেকটা কাজ হচ্ছে গিয়ে খুব সুন্দর করে করাই হচ্ছে গিয়ে মেইনলি 5S এর কাজ। যেহেতু সর্ট সর্ট করতে হইলে আমার প্রথমেই প্রোডাক্টের আমরা কোন প্রোডাক্টটা কোথায় রাখবো, কিভাবে রাখবো, ওটাকে মার্কিং করবো কিভাবে, এই জিনিসটা করতে হবে। এই র্যাক করা, এই যে র্যাকিং নাম্বার বা ওয়ার্ক এরিয়া, মালগুলা কোন জায়গায় কোনটা থাকবে, এই জিনিসটাই হচ্ছে সর্ট। সর্টের পরে সেকেন্ড স্টেপটাই হচ্ছে গিয়ে সেটিল অর্ডার। তো আমি সেটিল অর্ডার কিভাবে রাখবো, কোনটার পরে কোনটা থাকবে, কোন জিনিসটার পরে কোন জিনিসটা আসবে। যেমন আমার যেই কাজটা সবচেয়ে বা যেই টুলসটা সবচেয়ে বেশি লাগে বা যেই মালটা সবচেয়ে বেশি লাগে, সবচেয়ে বেশি ডেলিভারি হয়, ওই মালটাকে সামনে রাখা বা এখানে নিচে রাখা। তারপরে কম ইউজ বা কম প্রয়োজন ওই মালগুলোকে পরে পরে রাখা, এইটা হচ্ছে সেট ইন অর্ডার। সেট ইন অর্ডারের পরেই আসতেছে হচ্ছে গিয়ে আমার সরি শাইন। শাইন মানে হচ্ছে আমার পরিষ্কার রাখা। পরিষ্কার সবাই পছন্দ করে কম বেশি। আহ আমার যে ওয়্যার হাউস বা হচ্ছে লোকেশন বা আমার ওয়ার্ক ডেস্ক গুলাকে পরিষ্কার রাখা, ক্লিন রাখা, মেটেরিয়াল গুলাকে গুছায় রাখা, মেটেরিয়াল গুলাতে যেন ধুলাবালু না পড়ে, টুলস গুলাকে পরিষ্কার রাখা, এই শাইনটা করা। শাইনের পরের জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। এখন আমরা তো প্রসেস, আমরা বলতে পারি ওয়ার্ক এরিয়াটা এখানে হবে, স্টোরেজ এরিয়া এখানে হবে, টুল বোর্ডটা এখানে থাকবে, র্যাক এখানে থাকবে, সবকিছুই আমরা বানায় ফেলতে পারি। কিন্তু এই বানানোটা কতটুকু স্ট্যান্ডার্ডাইজ হইলো বা কিভাবে স্ট্যান্ডার্ডাইজ, আদৌ কি স্ট্যান্ডার্ডাইজ কিনা, এই জিনিসগুলাকে স্ট্যান্ডার্ডাইজ করা। যদি মনে করেন টুল বক্সটা এখানে রাখলে আমার টুলটাকে বের করতে বা রাখতে প্রবলেম হয়, এই জিনিসগুলাকে নিয়ে কাজ করা। কাজ করে যেটা মোর ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভলি হবে। আমি যেমন আগেই বলছি, কোম্পানি বা যেখানে আমরা জব করছি তারা আমাদেরকে পে করে টাইমের বেসিসে, টাইমটাকেই ভ্যালু ধরা হয়। সো আমার টাইম রিডিউস করা, এই জিনিসটা নিয়ে কাজ করা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করা বা সাস্টেইন করা। তো স্ট্যান্ডার্ডাইজ এর পরে হচ্ছে সাস্টেইন। এখন আমি একটা প্রসেস বানায় ফেললাম, ওয়্যার হাউস লেআউট করে ফেললাম, ডিজাইনিং করে ফেললাম, সবকিছুই আমার ডান, কিন্তু এইটাকে আমি সাস্টেইন করাইতে পারলাম না। যে আমার 2 মাস 3 মাস পরে আবার তার আগের প্রসেসে চলে গেল, বা আগে যেভাবে বিশৃঙ্খল ভাবে কাজ করতেছে ওই কাজগুলা করলো, এই জিনিসগুলা। সো এই জিনিসগুলাকে মেনটেন করাটাই হচ্ছে সাস্টেইন করা। কারণ
মানুষ আমাদের হিউম্যান নেচার একটা খুব বাজে জিনিস, এবং এই হিউম্যান নেচারের আবার একটা গুড জিনিস হচ্ছে কি আমরা চেঞ্জ পছন্দ করি না। আমরা চেঞ্জ একদমই নিতে পারি না। এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই আমার লাইফে। তো আমার বাসা হচ্ছে রামপুরা। রামপুরার আমার বাসার সামনেই একটা ইউ টার্ন ছিল রামপুরা বাজারের এখানে। তো সাডেনলি পুলিশ ট্রাফিক ওরা এই ইউ টার্নটা বন্ধ করে দিল। তো প্রথম প্রথম এই ইউ টার্নটা বন্ধ করার মেইন কারণটা ছিল, দেখেন এখানে একটা 5S এর ইমপ্লিমেন্টেশন আছে। তারা একটা টাইম ওয়েস্টেজ লিনের ইমপ্লিমেন্টেশন আছে, সরি, টাইম বাঁচাইছে, জ্যামটা কমাইছে। সো এই ইউটার্নটা বন্ধ করে দেওয়ার কারণে আমার প্রথম প্রথম খুব রাগ উঠছে, এবং সত্যি কথা আপনাদের সাথে বলি যে আমি গালাগালিও করছি। কেন বন্ধ করে দিল, আমার অনেক দূর থেকে ঘুরে আসতে হচ্ছে, আমার তেল খরচ হচ্ছে, আমার সময় লাগতেছে। কিন্তু আলটিমেটলি আমি যখন 1 সপ্তাহ চলাচল শুরু করলাম, আমি দেখতেছি আলটিমেটলি আমার তেল একটু খরচ বেশি হচ্ছে, এও ½ কিলোর মতো আমার সামনে গিয়ে ইউটার্ন নিতে হচ্ছে, কিন্তু আমার টাইম অনেক সেভ হয়ে গেছে। তো তারপরেও মানুষজন এই যে ইউটার্নটা বন্ধ করছে এখান দিয়ে ঢুইকা যাওয়ার চেষ্টা করে, অটোগুলা ঢুইকা যায়, আরো অনেক কিছুই। তো পুলিশ থাইকা থাইকা ধইরা ধইরা ওদেরকে নিয়ে কাজ করে এই জিনিসটাকে সাস্টেইন করাইছে। সাস্টেইন করানোর পর এখন আর আমরা কেউ ওই যে ইউটার্নটা বন্ধ করছে এটা দিয়ে ঢুকি না, কোনো ভাঙ্গা চিপা চাপা দিয়েও ঢুকি না। আমরা সামনের যে ইউটার্নটা দিছে এটা থেকে ঘুরে আসি। তো সাস্টেইন হচ্ছে সবচেয়ে বড় জিনিস, স্ট্যান্ডার্ডাইজ করা এবং সাস্টেইন করা। আপনি যে কোনো একটা প্রসেস ডেভেলপ করে ফেলতে পারবেন, এনিথিং করে এটাকে স্ট্যান্ডার্ডাইজে নিয়ে আসা এবং সাস্টেইন করাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ 5S এর এবং ফুল লিনের প্রসেসের। তো এটা ছিল 5S এর রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা যদি মানে আমাদের প্রতিদিনের ডে টু ডে লাইফ দেখি, আমরা প্রত্যেকটা জিনিসে 5S ইমপ্লিমেন্ট করে থাকি। আরেকটা ডে টু ডে ইমপ্লিমেন্টেশনের কথা বলি। আমরা তো কম বেশি সবাই রান্নাঘরে যাই বা রান্নার সাথে একটু যুক্ত। আমরা কিন্তু আহ আপনার মশলাগুলা আলাদা আলাদা বয়মে রাখি, আলাদা আলাদা জায়গায় রাখি, আলাদা আলাদা ডিফারেন্ট জায়গায় রাখি। সো প্রত্যেকটা জিনিস দেখেন আপনি কিন্তু আপনার ডে টু ডে লাইফে 5S ইমপ্লিমেন্ট করতেছেন, সর্ট করতেছেন, স্ট্যান্ডার্ডাইজ করতেছেন, সাস্টেইন করতেছেন। রান্নাঘরের মধ্যে র্যাক লাগাইতেছেন, র্যাকের মধ্যে মশলাগুলা রাখতেছেন, বয়মে রাখতেছেন। যেই মশলাগুলা বেশি ইউজ করেন দেখবেন এগুলা সামনে রাখতেছেন, যেন ইজিলি আপনি গ্র্যাব করে নিয়ে আসতে পারেন। এগুলো আমাদের থেকে আমাদের বাসায় যারা হোম মেকার আছে তারা খুব ভালো বলতে পারবে, আমরা ছেলেরা বলতে পারবো না, কারণ আমরা ছেলেরা একটু রান্নাঘর রান্না বান্নায় কম যাই। এই একটা জিনিস। তো 5S আমরা ডেইলি ইমপ্লিমেন্ট করি। আর ছেলেদের জন্য যদি সবচেয়ে বেশি উদাহরণ দেই, আমি উদাহরণটা দিব হচ্ছে আমাদের মানি ব্যাগ। আমাদের মানি ব্যাগে দেখেন স্লট করা আছে, প্রত্যেকটা স্লটে নির্দিষ্ট জায়গায় আমরা কার্ড রাখি, ভিজিটিং কার্ড, আমাদের ব্যাংকের কার্ড গুলা, টাকাগুলোর জন্য 2টা স্লট থাকলে একটা স্লটে আমরা ভাঙতি টাকা রাখি, আরেকটা স্লটে আমরা বড় নোট গুলা রাখি। 5S কিন্তু আমরা না যাই না প্রতিদিন আমাদের লাইফে কোনো না কোনো ভাবে ইমপ্লিমেন্ট করে যাচ্ছি। সো 5S এর ইম্পর্টেন্সটা খুব বেশি এবং লিনের এই ইম্পর্টেন্সটা আরো অনেক বেশি। সো আমি আবার আমার প্রেজেন্টেশনটাতে যাচ্ছি। তারপরে আমাদের একটা খুব বড় ভালো টুলস আছে, সেটা হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং। তো কোনো কাজ শুরু করার আগে আমার ভ্যালু স্ট্রিমিং ম্যাপিংটা করতে হয়। ভ্যালু স্ট্রিমিং ম্যাপিংটা হচ্ছে গিয়ে, সো আমি স্লাইড গুলো স্কিপ করতেছি, স্লাইড গুলো অলরেডি বলা হয়েছে। বলার কারণে আমি আর নেক্সট আবার বলে আপনাদেরকে বোরিং করব না, কারণ লেখাপড়া করতে সবারই খুব বিরক্ত লাগে, কিন্তু এক্সাম্পল শুনতে বা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কিছু বলতে এই জিনিসটা সবারই খুব মজা লাগে। তো ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা কি? ভ্যালু স্ট্রিমিং ম্যাপিংটা হচ্ছে আমি আমার প্রসেসটাকে কিভাবে মেজার করতেছি, ম্যাপ করতেছি। এখন আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, আমি যে ট্রাফিকের সিগন্যালের উদাহরণটা দিলাম। তো প্রথমে ধরেন আমি রামপুরা বাজার থেকে ইউটার্নটা নিতাম। সো আমার ইনিশিয়ালি ইউটার্নটা থাকতে হচ্ছে আমি রামপুরা বাজার থেকে ইউটার্ন নিতাম, নিয়ে এসে হাজিপাড়া পেট্রোল পাম্পের এখানে এসে আমি বামে ঢুকতাম, ঢুকে আমার বাসায় আসতাম, গ্যারেজে আসতাম আমার অফিস থেকে বের হয়ে। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা যে আমি ম্যাপিং করলাম, আমি আমার অফিস থেকে বের হইছি, আমি আমার বাইকে উঠছি, বাইক স্টার্ট করে আমি গুলশান 1 2 হাতির ঝিল হয়ে আমি রামপুরা এসে এই পুরা প্রসেসটাকে আইডেন্টিফাই করা, আমি কোথায় কিভাবে আসতেছি, কোথায় কিভাবে যাচ্ছি, কি করতেছি,
ম্যাপিং করা এবং এটার সাথে টাইমটা মেজার করা, এবং আমি কত টাইম নিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি কোথায় এসে টার্ন নিচ্ছি, এই টার্ন গুলা এবং এই প্রত্যেকটা জিনিসকে ম্যাপ করাটাই হচ্ছে ভ্যালু স্ক্রিপিং ম্যাপিং। এখন আমি ম্যাপ করে দেখলাম আমার এখানে, যেমন আমার হাতির ঝিলে ঢুকতে, পুলিশ প্লাজা ঢুকতে আমার একটা বিশাল জ্যাম হচ্ছে, যেখানে আমার লিড টাইম অনেক বেশি, লিড টাইম বা সাইকেল টাইম অনেক বেশি, যেমন 10 মিনিট 20 মিনিট আমি জ্যামে থাকতেছি, গুলশানের সিগনালে আমি জ্যামে থাকতেছি। সো এই প্রত্যেকটা জিনিস আমি আইডেন্টিফাই করব, করার পর আমি একটা ফিউচার ম্যাপিং নিয়ে আসব, যে ম্যাপিংটা হচ্ছে গিয়ে আমার এই টাইম গুলা যেখানে ওয়েস্টেজ হচ্ছে বা প্রসেস ওয়েস্টেজ হচ্ছে, এই ওয়েস্টেজ গুলাকে কিভাবে রিডিউস করা যায়। যেমন রিসেন্টলি আপনারা কেউ গুলশান দিয়ে আসা যাওয়া করছেন কিনা আমি সঠিক জানি না, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আসা যাওয়া করতেছেন। সো ওখানে দেখবেন অটোমেটেড সিগন্যাল সিস্টেম চালু করা হয়েছে, যেটা টাইমিং থেকে শুরু করে সবকিছু অটোমেটেড। এবং এই অটোমেটেডটা চালু করার কারণে লাইনে মানে আমার কতটুকু গাড়ির প্রেসার আছে, কোন লাইনটা কতটুকু, ওই বেসিসে সিগন্যালটা অন অফ হচ্ছে। সো এই সিগন্যালটা দেওয়ার কারণে বেনিফিটটা হচ্ছে কি, আমার আগে যেমন বিভিন্ন দিক থেকে গাড়ি ঢুকতো, ঢুকে একটা জ্যাম করতো, ট্রাফিক দাঁড়াইতে হইতো, কন্ট্রোল করতে হইতো, জ্যামটা আরো বেশি ছিল। আমি রিসেন্টলি কয়েক মাস চলাচল করতেছি, তো আমি দেখতেছি আমার জ্যামটা অনেক কমে গেছে বা আমার ওয়েটিং টাইমটা আলটিমেটলি কমে গেছে। সো এখানে একটা টাইম রিডিউস হয়েছে। সামনের ফিউচার প্রসেসে আপনি বললেন আপনি ট্রাফিক সিগন্যালটাকে অটোমেশন করবেন, তারপরে হচ্ছে রামপুর আর ইউটার্নটাকে আপনি বন্ধ করে, যেহেতু 4-5টা ইউটার্ন এখানে পর পর এখানে জ্যাম হয়, এটা চেঞ্জ করে একটা ইউটার্নের ব্যবস্থা করে দিলেন, করে নিয়ে আসলেন। এটাই হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং। আমি কারেন্ট কি প্রসেসে চলতেছি, ফিউচার আমার কি প্রসেস হবে, ওখান থেকে আমি কতটুকু কমাইতে পারবো, কমায়া ওই জিনিসটাকে দেখানো এবং ম্যানেজমেন্টকে বলা, এটাই হচ্ছে ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং। যেমন ভ্যালু চলো স্ট্রিমিং শুরু ম্যাপিং করলো, যদি আমি শুরু আহ করতে হবে তো। কেউ মাইক্রোফোনটা মেবি একটু অন করা, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করে দিবেন। সো ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং এর কি কনসেপ্টটাই হচ্ছে গিয়া কারেন্ট স্টেট কে ম্যাপ করা, ফিউচার স্টেট কে ম্যাপ করা, ভ্যালু এডিং প্লাস নন ভ্যালু এডিং অ্যাক্টিভিটিস গুলাকে ম্যাপ করে এগুলাকে সরায় ফেলা। সো আমরা প্রতিদিন যারা কোম্পানিতে কাজ করি, বিভিন্ন কাজ থাকে আমাদের, আমরা ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি প্রজেক্ট, যেমন আমি সাপ্লাই চেইনের ভাষায় যদি বলি, আমি ফরেন ইম্পোর্টটা যখন দেখি ওইখানে আমার প্রচুর ডকুমেন্টেশনের প্রসেস করতে হয়, কাস্টম ক্লিয়ারেন্স করতে হয়, ব্যাংকের সাথে কমিউনিকেট করতে হয়। সো এখানে অনেক কিছু আমার ব্যাক এন্ড ফোর্থ করতে হয়, ডকুমেন্টেশন, সাপ্লায়ার আমাকে ঠিকভাবে ডকুমেন্ট দেয় না, প্রোডাক্টের প্রাইসিং, প্যাকেজিং, অনেক কিছু প্রবলেম থাকে। এই প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করে, এই প্রবলেম গুলোকে সর্ট আউট করে, এই রিসেন্টলি আমি একটা কাজ করছি। সো আমার লিড টাইম আমি অলমোস্ট 20 ডেজ কমায় ফেলছি, শুধু আমার এই ডকুমেন্টেশন প্রসেস, ব্যাংক প্রসেস এবং আপনার ক্লিয়ারিং প্রসিডিওর, সিএনএফ এর সাথে কাজ করা, কাস্টমসে কাজ করা, এখানে যেই নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিস গুলা ছিল ওগুলাকে সম্পূর্ণ রিমুভ করে ফেলছি। তো আমরা যখন লিনের মেইন কোর্সে ঢুকবো সার্টিফিকেশন, তখন ইন ডিটেলস আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, কি কি টুলস লাগবে, কিভাবে দেখবো, কি কাজ করব, সো ওই জিনিসগুলো নিয়ে আমরা আরো ইন ডেপথ প্র্যাকটিক্যালি কাজ করব। সো এই হচ্ছে আমার ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং এর একটা কাজ। এইটা হচ্ছে আমার কারেন্ট স্টেট, আমি কিভাবে কাজ করতেছি, থেকে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে না যাচ্ছে, ফিউচারে আমরা কি করতেছি, যেমন এখানের একটা পজিশন কমে গেছে। তো আপনারা যদি ভিজুয়ালাইজ করতে চান, যেমন আপনি আপনাদের মাথায়ও ভ্যালু স্ট্রিমিং ম্যাপিংটা ভিজুয়ালাইজ করতে পারবেন, যে আপনারা প্রতিদিন যেই রুটে যাওয়া আসা করতেছেন, যেভাবে যাওয়া আসা করতেছেন, এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা কি করলে কি হয়, এই ভিজুয়ালাইজেশনটাই হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু স্ট্রিপিং ম্যাপিং। শুধু সামনে কথাটা ভ্যালু লাগাই দিছে, কারণ হচ্ছে এটাতে আমরা ভ্যালু এড করতেছি আর নন ভ্যালু সরাই ফেলতেছি। কারণ কেউই চায় না নন ভ্যালু জিনিস নিয়ে থাকতে, হোক এটা লাইফে, হোক এটা জবে, ইভেন এনিথিং। সো এইটা ছিল হচ্ছে গিয়ে আমার ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং এর মেইন কিছু জিনিস, অ্যাকশন প্ল্যান গুলো আমরা কিভাবে করব, কারেন্ট প্রসেস। তো এই সম্পূর্ণ স্লাইড গুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, আপনারা আরো ইন ডিটেলসে দেখতে পারবেন, যেহেতু এগুলা আমাদের সামারি।
আজকের জাস্ট আমরা একটা ইন্ট্রোডাকশন, আমরা কিভাবে কি করব বা লিনের সাথে কি আপনাদের থেকে এখন শুনবো হচ্ছে গিয়ে আপনারা কোর্স গুলার থেকে সামনে ফিউচারে কি চান, কিভাবে চান। কারণ কোর্স গুলা আইইসিবি থেকে ডিজাইন করারই চেষ্টা করতেছে, যেহেতু যারা আমাদের কোর্স গুলা করবেন এবং যারা ইন্ডাস্ট্রিতে আছেন, প্র্যাকটিক্যালি কাজ করতেছেন, তাদের জন্য কিভাবে ডিজাইন করলে, কিভাবে কাজ করলে আমাদের কোর্স গুলো আপনাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। আমাদের মেইন কনসেপ্ট এবং মেইন টার্গেটই হচ্ছেন আপনারা। সো হাউ টু ইন্টিগ্রেট 5S এন্ড ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন যখন স্লাইড গুলা দেওয়া হবে। আমি অলমোস্ট সবকিছুই বলে দিছি, আর আমরা ডে টু ডে লাইফে আমরা সবাই এখানে এগুলোর সাথে ইউজ টু। সো আমার সেকেন্ড পার্টটা এখানেই শেষ, আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করতেছি এবং আমি ফ্লোরটা দিচ্ছি হচ্ছে আমাদের আইসিবির ফাউন্ডার তরিকুলকে, যে সেই কিছু বলার জন্য। তারপরেই হচ্ছে আমরা কোশ্চেন এন্ড আনসার সেশনে চলে যাব আর কি। আর সব সব পার্টিসিপেন্টদেরকে অনেক থ্যাংক ইউ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আপনারা এই শুক্রবার দিন, একদিন মাত্র বন্ধের দিন, এই শত কিছুর মাধ্যমে ওই কোর্সে জয়েন করছেন, ওটার জন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। তরিকুল, তুমি বলতে পারো। তো পার্টিসিপেন্টরা যারা এতক্ষণ আছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ। আর যে দুজন স্পিকার আমাদেরকে এতক্ষণ তাদের এক্সপেরিয়েন্স থেকে আমাদের সাথে শেয়ার করছেন, যে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিভাবে লিন আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং হচ্ছে যে সাপ্লাই চেইন অপারেশনস এর ক্ষেত্রে। তো আমরা তো শুনলাম আপনাদের সাথে দুইটা পাওয়ার পয়েন্ট স্লাইডে শেয়ার করে দেওয়া হবে, আপনাদের মেইলে পাঠিয়ে দেওয়া হবে। আমি পার্টিসিপেন্টদেরকে এবং স্পিকারদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর এখন হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট করে ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারেন। ফয়সাল প্রথমে হ্যান্ড রেজ করছিলেন, ফয়সাল কোয়েশ্চেন করতে পারেন। ফয়সাল কি আছেন? জি স্যার, আছি। হুম, আহ, আপনার আহ, স্যার কোশ্চেনটা ছিল স্যার তানভীর স্যারের কাছে, ওই যে স্যার ওই যে হুম, প্রসেস অপটিমাইজেশনে আপনার এই যে শেপটা চেঞ্জ করার যে ইয়াটা ইউ শেপে করার কথা, যে হুম, আই শেপ থেকে ইউ শেপে যে কনভার্ট করার যে ব্যাপারটা বলা হয়েছিল আর কি। তো হুম। ইউ শেপে করতে গেলে অনেক সময় স্পেস নিয়ে একটা প্রবলেম অ্যারাইজ হইতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ, স্পেস স্পেস বেশি লাগে এই সাথে। জি 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 স্যার, স্যার তো ওই যখন এখন যদি ধরেন আমার, জি বলেন, আপনি বলেন, শেষ করেন। জি স্যার, যদি আমার স্পেস ওইরকম না থাকে ইউ শেপে আনার মতো, তখন কি স্টেপ নেওয়া হয় আর কি? এখন ইউ শেপ না হলে ধরেন এস শেপ আছে, ইকুয়াল শেপ আছে, এল শেপ আছে, আমরা বিভিন্ন করতে পারি। তবে ইউজুয়ালি যেটা হচ্ছে যে আমার এখানে টার্গেট থাকে দুইটা। যে হয় আমি হলো যে আমি অপারেটর কম ব্যবহার করে শেয়ারিং প্রসেসের মাধ্যমে আমি প্রোডাকশন দিব। আর নয়তোবা আমার কাজ হবে হলো যে আমার যেখানে আমার হইতেছে কোয়ান্টিটি কম, ফ্যান্সি আইটেম, যেখানে আমার কোয়ালিটি এরর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং আমার অর্ডার কোয়ান্টিটি কম থাকে, এক্ষেত্রে আমার হইতেছে যে আমি ওই যে ইউ শেপে করতে পারি আর কি। তো দেখা গেল যে আমরা ইউ শেপের জন্য একটা আলাদা ফ্লোর, মানে লিন বেসড ফ্লোর নিয়ে ওই জায়গার ভিতরেই হলো যে আম, করা হয়েছে। মানে দেখা গেছে যে তারা যে বলতেছিল যে আমাদের ফ্যান্সি শেপের ডিজাইনটা আমাদের আই লাইনে আমাদের কোয়ালিটি প্রবলেম হচ্ছে, এটাতে আমরা কি ইমপ্রুভ করতে পারি। তো পরবর্তীতে আমরা হলাম যে যেখানে তাদের কোনো একটা ফ্লোর তৈরি হইতেছে, ওইখানে প্রোডাকশন কম, ওই জায়গার ভিতরে হইতেছে গিয়ে প্রোডাকশনের জন্য ইউ শেপ, আই শেপটাকে ইউ শেপে কনভার্ট করে নেওয়া হয়েছে আর কি। এখন এটা আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আসলে আপনি কি চাইতেছেন। কারণ আমি মানে বেসিক্যালি বলি, যদি আপনার প্রচুর পরিমাণ প্রোডাকশন থাকে, টার্গেট থাকে ঘন্টায় 100 150 পিস, 200 পিস, 300 পিস, 400 পিস, ওই সময় ইউ শেপে করা যাবে না। কারণ ইউ শেপে প্রোডাকশন স্পিড তখন একটু কমে যাবে। কিন্তু যদি আমার ওই যে বললাম, আমার টার্গেট যদি থাকে, আমার হচ্ছে টার্ন ওভার কম হবে, আমার বেটার এফিসিয়েন্সি, বেটার কোয়ালিটি, বেটার সুপারভিশন, বেটার লাইন ব্যালেন্সিং, তখন আমার ইউসেফের মধ্যে যেতে হবে আর কি। কি আশা করি বুঝতে পারছি। আর স্যার আরেকটা বিষয়, জি। স্যার ওই কুইক চেঞ্জ ওভারের যে ব্যাপারটা, হুম, আহ, হুম, তো স্যার কুইক চেঞ্জ ওভার আমার স্যার ওই যে কানবান যে সিস্টেমটা,
ওটা কি হুম। স্যার কুইক চেঞ্জ ওভার আমি কোন টাইমে অ্যাপ্লাই করব, মানে আমার প্রোডাকশন পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত তো আমি ওয়েট করতে পারবো না আর কি। না, আমার কানভার কানভার সিস্টেম কি আমি এখন ইন্ডিকেট করব আমার অমুক টাইমে আমার এই জায়গায় প্রোডাকশন শেষ, আমার এখান থেকে আমি কুইক চেঞ্জ ওভার মানে মেশিনারি চেঞ্জ হ্যাঁ, কুইক থাকলে চেঞ্জ ওইটা ওভারের জন্য স্টার্ট যেটা করব। আপনি করবেন যে আপনার কথা হচ্ছে গিয়া যে আমরা আগে যেটা করতাম যে স্টাইল শেষ হইতেছে হইতেছে, তারপর স্টাইল পাইছি, তারপর আমরা লাইন লাইন আমরা লেয়ার দেওয়া শুরু করছি, আমরা চেঞ্জ করতেছি। কিন্তু এখন আসলে সেটা না, এখন দেখা গেছে যে আমাকে অনেক আগে থেকে যখনই আমার হচ্ছে অর্ডার অ্যাপ্রুভাল হয়ে যাবে, মাল আমার আমার বিভিন্ন র মেটেরিয়ালস গুলো ইন হাউস হলো, হুম, এবং আমার যেদিন আমার শিপমেন্ট আমার মানে আমার ওই প্ল্যানিং টিএনএ ওয়াইজ আমার যেদিন আমার সুইং শুরু হবে, তো তার আগে থেকেই আমাকে হলো যে এর সংশ্লিষ্টতা যত ধরনের অ্যাক্টিভিটিস গুলো আছে তখন থেকে আমাকে আমাকে শুরু করে ফেলতে হবে লাইনে। এবং লাইন আসলে এটা একদিনও হয় না, এটা ধাপে 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 ইয়া করতে হবে, কাজ করতে হবে, যে আমার থ্রুপুট টাইম গুলো দেখে আমাকে হতেছে গিয়া যে এই এই লাইনে আমার ইউজুয়ালি চেঞ্জ হবে টাইম কত হচ্ছে, আমার স্টাইল দেখে তারপরে হতেছে যে আমাকে আগে থেকেই হতেছে যে কাজগুলো গুছায় নিয়ে আসতে হবে। ঠিক জি আছে, স্যার, এখন সেটাই এটা বলতেছি যে টাইমটা আপনার উপরে, এটা আপনি কখন শুরু করবেন আহ, না স্টাইল স্যার, চেঞ্জ। একটা ট্র্যাকিং সিস্টেম আছে না, ট্র্যাকিং সিস্টেম আছে তো যে আমি হ্যাঁ, অমুক টাইমের ট্র্যাকিং মধ্যে সিস্টেম এটা আছে। ইয়ে করবো, ওটার জন্য কি কানবান অ্যাপ্লাই করা যাবে কিনা? হ্যাঁ, কানমান করতে পারেন ওটার জন্য, কানভান আপনি ওটার জন্য অ্যাপ্লাই কানমান করতে পারেন, করে না, আপনি করতে পারেন আপনার কানমান কাটিং আপনার। বা অন্যান্য সেকশন গুলোতে যে মেটেরিয়াল গুলো আছে এগুলোর হুম, স্ট্যাটাসটা আপনি রিয়েল টাইম দেখার জন্য আপনি কানভান ইউজ করতে পারেন। হুম, ওয়্যার হাউস বা ফেব্রিক স্টোর, তারপর হচ্ছে হুম, কাটিং এর যে ইনপুট কিপিং এরিয়া, এগুলোতে হচ্ছে যে আপনার ম্যাটেরিয়াল রেডি আছে কিনা এটা আপনার লাইন থেকে যেন আপনি ফলো আপ করতে পারেন, এটার জন্য কানভান ইউজ করতে পারেন। আর কুইক কানমান চেঞ্জ করতে ওভার টাইম, এটা আপনি এটা তোর জন্য তো স্ট্যান্ডার্ড শিট আছে বিভিন্ন কোম্পানিতে, কোম্পানি ওয়াইজ তো তারা মেনটেন করে এটা যে স্টাইল টু স্টাইল কতটুকু টাইম এক একটা স্টাইল ইনপুট থেকে আপনার আউটপুটে যেতে, নতুন স্টাইল আসলে কত সময় লাগে এটা ট্রেকিং করার জন্য আলাদা আপনার ফরম্যাট আছে। আর এটা তো আপনি উইকলি বেসিসে পেয়ে যাবেন, প্ল্যানিং যখন আপনার সাথে শেয়ার করবে, যে লাইন প্ল্যান শেয়ার করবে কোন লাইনে কোন স্টাইল আসতেছে, এটা তো আগে থেকে আপনি জেনে যাবেন। দেন ওভাবে আপনার অ্যাক্সেসরিজ গুলো রেডি থাকবে, ওয়্যার হাউসের সাথে আপনি আপনার ক্রস ফাংশনাল যে ডিপার্টমেন্ট গুলো আছে এগুলোর সাথে যখন আপনি কমিউনিকেট করবেন এগুলো রেডি থাকবে, ফেব্রিক রেডি থাকবে, আপনার কাটিং ইনপুট রেডি, আপনার অ্যাক্সেসরিজ সুইং লেভেল এভরিথিং যখন রেডি থাকবে, দেন আপনার আগের স্টাইল যাবে, সাথে সাথে নতুন স্টাইলটা আপনার ইন হবে। এভাবে কাজ করে আর কি কুইক চেঞ্জ ওভার টাইম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, কোর্স মডিউলটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে মানে কি কি থাকছে আর কি। এটা একটু শেয়ার করা যাবে কি? আহ, জি শেয়ার করা যাবে। আচ্ছা। আর স্যার তো আরেকটা এখানে কোয়েশ্চেন হচ্ছে, যারা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড না বা ম্যানুফ্যাকচারিং সাইডে বা প্রোডাকশন সাইডেও কাজ করতে চাচ্ছে না, তাদের জন্য এই কোর্সটা কতটুকু ইফেক্টিভ বা তাদের জন্য প্রযোজ্য কিনা এই কোর্সটা, পিজিডি কোর্সটা? আহ, আমি এটার আনসার দিচ্ছি, এক- জাকিয়া সুলতান হ্যাঁ আপু। হ্যাঁ। মেনি মেনি থ্যাঙ্কস, আপনি একটা খুব ভালো গুড কোয়েশ্চেন করছেন এটার জন্য। প্রথমত আনসার দিচ্ছি হচ্ছে গিয়ে যারা ইঞ্জিনিয়ারিং বা ম্যানুফ্যাকচারিং সাইডে না, লিন আপু সব জায়গায় প্রয়োজন। আপনি ধরে নেন এইচআর এ কাজ করছেন, এইচআর এর তো লিন লাগবে। আমরা 7 ধরনের ওয়েস্টেজ আছে, এটা এখন 8 ধরনের হয়ে গেছে। এই ওয়েস্টেজটা নিয়ে অলরেডি ডিসকাস করা হয়েছে। এই এই ওয়েস্টেজ গুলা আমাদের প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ফাংশনে আছে। সো এই লিন বা এই লিনের কোর্সটা করলে আপনার যে বেনিফিটটা হবে, আমি ধরে নিচ্ছি আপনি প্রোডাকশনের সাথেও না, কিছুই না। সো আপনি আপনার প্রসেস, তারপর আপনার কিছু কাজ আছে প্রতিদিন ডেইলি, ফাইলিং করা বা রিপোর্টিং করা বা হচ্ছে ডাটা নেওয়া, বা আমি ধরে নিলাম হিউম্যান রিসোর্সের সাথে কাজ করা বা কমপ্লায়েন্সের সাথে কাজ করা। এই জায়গাগুলোতে লিন ইমপ্লিমেন্টেশন হচ্ছে সবচেয়ে বেশি, কারণ আপনার ওখানে হিউম্যান মানে টাইম, হিউম্যান মানে এরর, হিউম্যান মানে ওভার মোশন। এই জিনিসগুলাকে ইমপ্লিমেন্ট করে এই জিনিসগুলাকে কিভাবে রিডিউস করা যায়, এটা হচ্ছে গিয়ে আপনার লিনের।
আর যেমন আমি আমার এক্সাম্পল বলি, আমি কিন্তু ম্যানুফ্যাকচারিং এ না, আমি হচ্ছে সাপ্লাই চেইনের আমি ফরেন প্রকিউরমেন্ট বলেন, ওয়্যারহাউস বলেন, এবং ট্রান্সপোর্টেশন এবং ডিস্ট্রিবিউশন বলেন, এই জায়গায় লিনের ইমপ্লিমেন্টেশন আমি করতে পারতেছি, কারণ আমি টাইমটা সেভ করতে পারতেছি। লিন মানেই যে শুধু আমি লাইনে, প্রোডাকশন লাইনে ইমপ্লিমেন্ট করব, ওখান থেকে ওয়েস্টেজ বাঁচাবো, তা কিন্তু না। লিন আপনি আপনার বাসার মধ্যেও ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো লিন, ও রিগার্ডলেস অফ এনি ব্যাকগ্রাউন্ড, আপনি আপনি ইঞ্জিনিয়ারিং হন, আপনি বিবিএ করেন, এনি ব্যাকগ্রাউন্ড, আপনার লিন খুবই মাস্ট দরকার। এবং কোর্স মডিউলটা কি হবে? আপনি কোর্স মডিউলটা হবে হচ্ছে কি আমাদের সম্পূর্ণ লিন বেসিসের। লিনের টুলস গুলা কি, কিভাবে লিনের এই টুলস গুলা ইমপ্লিমেন্ট করা যায়, প্রত্যেকটার জন্য ধাপ থাকবে। প্রত্যেকটা ধাপে আপনি কিভাবে, যেমন আমি আপনাকে ইনিশিয়ালি যদি একটা লিনের টুলস বলি, সেটা হচ্ছে 5S বা ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং। কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে ভ্যালু স্ট্রিমিং ম্যাপিংটা করবেন, এবং ভ্যালু স্ট্রিমিং ম্যাপিংটা করার পর আপনি কিভাবে আপনার টপ ম্যানেজমেন্ট বা যারা স্টেক হোল্ডার আছে, কোম্পানির স্টেক হোল্ডার বলতে আমি সরাসরি বাংলায় বলি, আমাদের মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট বা ডিসিশন মেকার, তাদের কাছে কিভাবে রিপোর্ট গুলা দিবেন, আপনি কি ইমপ্রুভমেন্ট করছেন, কি প্রসেসটা আছে, কি দেখলেন, এবং সামনে যখন আপনি ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং বা 5S ইমপ্লিমেন্ট করতে যাবেন, আপনার কি কি দেখতে হবে, কিভাবে দেখতে হবে, কি প্রবলেম ফেস করতে পারেন, এই প্রবলেম গুলো কিভাবে মিটিগেট করবেন, কিভাবে কাজ করবেন, এই পুরো কোর্স মডিউলটা এভাবে সাজানো হবে। আমি আশা করি আপনার সম্পূর্ণ আনসার দিতে পেরেছি জাকিয়া আপু। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কোশ্চেন স্যার, এখানে হচ্ছে ধরেন ইম্পোর্ট এক্সপোর্ট সাইটটা নিয়ে কি কোনো মডিউলস আছে মানে পিজিডি কোর্সটাতে? না, পিজিডি কোর্সটা তো ভিন্ন আমাদের, সেটা তো সাপ্লাই চেনের কোর্সটা ভিন্ন। এটা আমাদের হচ্ছে যে ওই যে লিনেরটা হচ্ছে আলাদা সার্টিফিকেশন কোর্স, আর পিজিডি কোর্সটা ডিফারেন্ট। পিজিডি সাপ্লাই চেইনের আলাদা একটা মডিউল আছে এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজমেন্ট নিয়ে, যেখানে 8টা লেসন আছে। ইনডেপথ এক্সপোর্ট ইম্পোর্টের জন্য ডেডিকেটেড 8টা লেসন আছে, বাট লিনের ওইটা কি? ওখানে জি জি, মানে ওই দুইটা আলাদা হচ্ছে কোর্স। হ্যাঁ, 2টা আলাদা কোর্স। আর হচ্ছে যে লিনের যে সার্টিফিকেশনের বিষয়টা একটু ডিসকাস করো তুরিন। হ্যাঁ, লিনের আমাদের যে সার্টিফিকেশনটা, এটা আমাদের কয়েকটা ভাগে থাকবে। যেটা হচ্ছে গিয়ে গ্রিন বেল্ট, হোয়াইট বেল্ট, ব্ল্যাক বেল্ট। সো গ্রিন বেল্ট হচ্ছে সবচেয়ে এন্ট্রি লেভেল, ওখানে আপনার এটা ইন্টারন্যাশনালি করা। এই এই বেল্টের সিস্টেমটা গ্রিন বেল্ট, ব্ল্যাক বেল্ট, ইয়েলো বেল্ট, আর সরি গ্রিন বেল্ট, হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্ট, ব্ল্যাক বেল্ট। সো এই এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা করা হবে, এবং প্রত্যেকটা যে ধাপ আছে ওই ধাপগুলো অনুসারে আপনাদের কাজ করতে হবে। যেমন গ্রিন বেল্টে হচ্ছে গিয়ে ইনিশিয়ালি একদম ইনিশিয়াল প্রসেসটা লিনের, এবং আস্তে আস্তে যখন আপনি ব্ল্যাক বেল্টে যাবেন আরো অ্যাডভান্স লেভেলের দিকে যাওয়া হবে। এবং একটা বেল্ট কমপ্লিট না করা পর্যন্ত, আনলেস আনটিল আপনি গ্রিন বেল্ট পাবেন বা আপনারা সবাই গ্রিন বেল্ট অর্জন না করা পর্যন্ত, আপনারা নেক্সট বেল্ট বা নেক্সট ইয়াতে যেতে পারবেন না। সো কোর্স মডিউলটা নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা আশা করতেছি হচ্ছে গিয়ে আপনাদের থেকে একটা ভালো ফিডব্যাক পাবো, আপনারা কোর্সটা কিভাবে চাচ্ছেন, কিভাবে করব, আমরা কি অফলাইন করব না অনলাইন করব কোর্সটা। সো এই ফিডব্যাক গুলা আমরা আপনাদেরকে 1-2 দিনের মধ্যেই একটা সার্ভে করার জন্য একটা ছোট্ট রিপোর্ট দিয়ে দিব মেইলে আপনাদের সবাইকে, এই আপনার এই প্রেজেন্টেশন গুলোর সাথে। সো ওখানে আপনারা কিভাবে চাচ্ছেন, ওখানে কিছু জিনিস থাকবে, আপনারা কিভাবে চাচ্ছেন না চাচ্ছেন কোর্স গুলো আমাদেরকে একটু টিক মার্ক, ইয়েস নো দিয়ে দিবেন। তো ওটার বেসিসে আমরা সম্পূর্ণ কোর্সটা ডিজাইন করব, এবং এটা আমরা আশা করতেছি, মানে আমরা অন্যান্য অর্গানাইজেশনের মতো একটা কোর্স ডিজাইন করে ফেললাম, করে দিয়ে দিলাম, আপনারা এবার এসে ভর্তি হয়ে কোর্স পড়া শুরু করেন অনলাইনে, নাহলে অনলাইন ক্লাস করা শুরু করেন। এই জিনিসটা হবে না। আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে 1-to-1 কমিউনিকেশন থাকুক, 1-to-1 কাজ করি, এবং কোর্সটা 1-to-1 ডিজাইন করা হোক। সো এটাই হচ্ছে ইনিশিয়াল প্ল্যান আমাদের কোর্সের। 4টা ক্যাটাগরি থাকবে, 4টা ক্যাটাগরিতে আপনারা সার্টিফিকেশন গুলা নিবেন এবং বেল্ট গুলা নিবেন, এবং
আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমরা নেক্সট চেষ্টা করবো এই মাসের মধ্যেই আরেকটা লিনের উপরে ওয়েবিনার করতে। এটা ফ্রি হবে। যে কোনো একটা টুলস নিয়ে আমরা ইন ডেপথ আলোচনা করব, সো আপনাদের আরেকটু বেশি ধারণা হয়ে যাবে যে আমরা লিন নিয়ে কোর্সটা কিভাবে ডিজাইন করতেছি, কি কাজ করতেছি, বা আপনাদের এটা থেকে কি বেনিফিট হবে। সো ওটা নিয়েও আপনাদেরকে আপনাদের মেইলে চলে যাবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে যে আমরা কি করব বা কিভাবে করব, কোনটা করব। সো একজন শাওন, ভাইয়া। হ্যাঁ শাওন দাস, আপনি কোশ্চেন, আপনার কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। স্যার আমি আসলে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, নেটওয়ার্কের প্রবলেমের কারণে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, আমি আসলে লিনের সম্পর্কে আমি কাজ করেছি আর কি, লিন নিয়ে, কিন্তু আমি আচ্ছা। সার্টিফিকেশনটা নিয়ে একটু জানতে চাই। আমাদের আমি আছি হচ্ছে অপ্পোতে, অপ্পো মোবাইল ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ, ওখানে আমি প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছি আর কি। তো সাধারণত আমরা ওখানে লিন প্র্যাকটিস করি, আমাদেরকে লিনটা ট্রেনিংটা দেওয়া হয়েছিল আমাদের অপ্পো অর্গানাইজেশন থেকে দেওয়া হয়েছিল। তো ওখানে আমরা আমার কাছে আমি যে দুইটা গ্রিন বেল্ট আমার ছিল, এগুলো ছিল টুল ওয়াইজ, মানে পিএসপি টুল এন্ড এসএমইডি টুলের উপরে, টুল ওয়াইজ। এবং ব্ল্যাক বেল্টের যে ক্রাইটেরিয়া গুলো ছিল, ওটার মধ্যে হচ্ছে আমাদের 6টা হচ্ছে প্রজেক্ট করতে হয়, দুইটা লিড দিতে হয়, আর একটা হচ্ছে মেন্টর থাকতে হয় এই ধরনের, আর গুলো হচ্ছে মেম্বার হলে হয়। এখন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কি সেম ক্রাইটেরিয়া, বা আমাদের এই যে কোর্স সামনে আসতেছে এখানে কি ব্ল্যাক বেল্টের কি বিষয় আছে, এগুলো একটু জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইয়া, আপনাকে আমার প্রথম কোয়েশ্চেনটা, যেহেতু লিন ট্রেনিংটা আপনাদের অর্গানাইজেশন থেকেই চালু করা হয়েছিল, তো এটা কি ট্রেনিংটা আপনাদের ইন্টারনাল দিয়েছিল, না হচ্ছে গিয়া কোনো লিন সার্টিফাইড পার্সন এসে দিয়েছে? আহ, আমাদের অপ্পোরে লিন সার্টিফাইড পার্সন আছে, অপ্পোরই, মানে সে লিন নিয়ে কাজ করে অপ্পোতে। আমাদের যে পুরো ওয়ার্ল্ডে যে যে কয়টি ফ্যাক্টরি আছে, সবগুলো ফ্যাক্টরির যে লিন চ্যানেল আছে, ওখান থেকে আমাদেরকে ট্রেনিংটা দেওয়া হয়েছিল। ওকে। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে আমার, লিন ব্ল্যাক বেল্ট নেওয়ার জন্য আপনি আপনি যে ক্রাইটেরিয়া গুলো বলেছিলেন, এটা কি আপনার অপ্পো থেকে স্ট্যান্ডার্ড করা, না কোনো অর্গানাইজেশন, মানে যেমন লিন ইনস্টিটিউট থেকে স্ট্যান্ডার্ড করা? হ্যাঁ, এইটাই আমারও সেম এইটাই কোয়েশ্চন। আমি যে স্ট্যান্ডার্ডটা পেয়েছি এটা আমার অর্গানাইজেশন থেকে পেয়েছি। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, এটা কি ইন্টারন্যাশনাল এর সাথে কি ম্যাচ করে, বা আলাদা কোনো ক্রাইটেরিয়া আছে এই ধরনের? যেমন আমি আচ্ছা। অলরেডি দুটা গ্রিন বেল্ট অ্যাচিভ করেছি আমাদের অর্গানাইজেশন থেকে, এটা তো আসলে বাইরের ভ্যালুয়েবল কিনা, হ্যাঁ, আর আচ্ছা। ব্ল্যাক বেল্টও বা ভ্যালুয়েবল কিনা, এই ধরনের জিনিসগুলো আসলে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি বলি, যেমন হচ্ছে গিয়ে আপনার যে সার্টিফিকেশনটা দেওয়া হয়েছে, এই সার্টিফিকেশনটা করা হয়েছে আপনি লিনের গ্রিন বেল্টের একটা টুলস আপনার অর্গানাইজেশনে, স্পেসিফিক আপনার অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করছেন। এবং ইন্টারন্যাশনাল, যেমন আমার হচ্ছে লিন ব্ল্যাক বেল্ট আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে, ওখানেও কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমাদের ক্রাইটেরিয়া গুলা হচ্ছে গিয়ে আপনার ধাপে ধাপে বেল্ট গুলা নিতে হবে। ওখানে আপনি লিন যে টুলস গুলা পড়ানো হবে, এই টুলস গুলা আপনি বুঝছেন কিনা, ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা, এবং আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হবে। এই প্রজেক্টে কেস স্টাডি দেওয়া হবে। এই কেস স্টাডিটা আপনি কিভাবে করছেন, কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, কিভাবে কাজ করছেন, এবং কিভাবে প্রেজেন্ট করছেন, এবং এক্সাম আছে, এক্সাম পাস করলে সো আপনাকে তখন এই বেলটা দেওয়া হবে। সো আমাদের ক্রাইটেরিয়াটা হবে এইভাবে। আহ, কি আপনারা এই তাইলে প্রজেক্ট গুলো যখন হচ্ছে ওই প্রজেক্ট গুলো প্র্যাকটিক্যাল ওয়ার্ক গুলো দেওয়া হবে, এগুলোর অ্যাসেসমেন্টটা কিভাবে আসবে? অ্যাসেসমেন্ট বলতে প্র্যাকটিক্যাল? ফর এক্সাম্পল, যখন হচ্ছে ট্রেনিং শেষ হবে, তখন কোন একটা প্রজেক্ট যে করবে, আউটকাম কি আসলো, এটা কি কোম্পানির বেসিসে করবে, না হচ্ছে যারা ট্রেনিং দেয় তাদের কোনো প্রজেক্ট দিয়ে দেওয়া হয়, এই ধরনের কিছু? আচ্ছা, প্রথমত হচ্ছে যেহেতু যে- আমরা একটা যার আহ, যার ওয়ার্ক প্লেস, বলো তুমি বলো, তরিন তুমি বলো। প্রথমত যেহেতু হচ্ছে আমরা একটা প্রাইভেট ওন কোম্পানি, সো এটাতে আমরা আপনার প্রজেক্টে আমরা দিতে পারবো না কোনো অর্গানাইজেশনের সাথে কারেন্টলি। এখন আপনি যদি চান আপনার অর্গানাইজেশনের কোনো একটা প্রবলেম, যেমন আমি আপনাকে বলে দিলাম হচ্ছে কি আপনি ভ্যালু স্ট্রিমিং ম্যাপিংটা করবেন একটা প্রোডাকশন ফ্লোর বা আপনার ওয়্যার হাউস বা আপনার কারেন্ট প্রসেস বা একটা যে কোনো একটা প্রসেস নেই। এখন হতে পারে আপনি আপনার প্রজেক্টটা সাবমিট করবেন আমাদেরকে আপনার
কোম্পানি থেকে কোম্পানির কোনো একটা প্রবলেম, ওটা নিয়ে আপনি কাজ করছেন, কাজ করে আপনি ইমপ্লিমেন্ট করে এই জায়গা থেকে আপনি ইমপ্রুভমেন্ট করছেন, এই ওয়েস্টেজ গুলো রিমুভ করছেন, করে এটা একটা করতে পারেন। আরেকটা হচ্ছে গিয়ে আমরা যে কোনো ধরনের আপনাকে একটা প্রবলেম দিয়ে দিব, একটা কেস স্টাডি, এই কেস স্টাডিটা আপনাকে স্টাডি করতে হবে, এইটার থেকে কি কি সলিউশন আনতে পারছেন, আর আমরা কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করব। ভাইয়া লিনের কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই। আজকে আপনি কোনো একটা প্রসেসের মাত্র 10% ইফিসিয়েন্সি আনতে পারছেন, 1 বছর পর, 1 বছর না, 6 মাস পর আমি একজন এসে ওটাকে 20-25% ইফিসিয়েন্সি করতে পারবো। এটা হচ্ছে আমাদের ম্যান টু ম্যান ভেরি করবে, আমাদের থিঙ্কিং টু থিঙ্কিং ভেরি করবে। মেইন কনসেপ্টটা হবে হচ্ছে গিয়ে আপনি লিন টুলটা বুঝছেন কিনা, আপনি ইন্ডাস্ট্রিতে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা, যে কোনো কেস বা যে কোনো প্রবলেমে পড়লে আপনি কিভাবে থিঙ্ক করে এই টুলটা কাজে লাগাইতে পারবেন, ওটার উপরে বেসিস করে আপনার সার্টিফিকেশনটা হবে। আমি আশা করি আহ শাওন ভাইয়াকে সম্পূর্ণ আনসার দিতে পারছি। আপনার যদি তারপরও কনফিউশন থাকে আমাকে একটু জানাবেন প্লিজ। স্যার কনফিউশনটা হচ্ছে কি, আমি ফর এক্সাম্পল একদম স্ট্রেটলি বলি যে আমার যে দুইটা গ্রিন বেল্ট আছে, আমি কি আবার নতুন করে এই ইন্টারন্যাশনালি কোনো গ্রিন বেল্ট নেওয়ার দরকার আছে নাকি এটা দিয়ে কোনো কিছু হবে, এটা জাস্ট মানে জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার ওইটা কি এইটা কোনো ইন্টারন্যাশনালি রিকগনাইজ কোনো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে আগের, এখন যে আপনার যে সার্টিফিকেশন সেটা? না, ইন্টারন্যাশনাল কোনো রিকগনাইজেশন না, মানে এটা আমাদের কোম্পানি থেকেই দেওয়া হয়েছে। তবে এই উনি স্যার যে ক্রাইটেরিয়া হুম, গুলো বললো যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট হুম, ইমপ্লিমেন্ট করা, এগুলো কিন্তু আমরা হুম, করেছি। হ্যাঁ হ্যাঁ, একটা সার্টেন রেজাল্ট থেকে একটা সার্টেন রেজাল্ট ইমপ্রুভ করে, হ্যাঁ ওটা হচ্ছে প্রজেক্ট আকারে শো করে এটা ইমপ্লিমেন্ট কিন্তু করা হয়েছে, এসব ডাটা মেনটেন করে কিন্তু সবকিছুই ঠিক আছে। এখন কি আমাকে কি পুনরায় মানে ইন্টারন্যাশনালি যদি চিন্তা করি কোম্পানির কথা বাদ দিয়ে আবার গ্রিন বেল্ট সার্টিফাইড হয়ে দেন কি ব্ল্যাক বেল্টে যেতে হবে, নাকি আমি আমার এই পূর্বের ডাটা দিয়ে কোনো সাপোর্ট পাবো? আচ্ছা আমি বলি, যেমন ভাই আমি, আপনি যেমন ফ্র্যাঙ্কলি বলেছেন, আমিও একদম ফ্র্যাঙ্কলি সোজা সাপটা বলি। আপনার গ্রিন বেল্ট এটা সার্টিফিকেশনটা হচ্ছে আপনার কোম্পানির, এটা সার্টিফাইড করছে আপনার কোম্পানি থেকে। আপনি যদি, যেমন আমি সাপ্লাই চেইনের লোক, আমি যদি একটা সাপ্লাই চেইনের সার্টিফিকেশন যদি আমার কোম্পানি থেকে দেয়, হ্যাঁ এটা ডেফিনেটলি কাজে লাগবে। অন্য কোম্পানিতে আমি দেখাইতে পারবো যে আমার এই কোম্পানিতে আমি এটা করে আসছি, এই কারণে সার্টিফিকেশন দিছে। কিন্তু আমি যদি একটা আমেরিকান প্রকিউরমেন্ট সোসাইটি থেকে সিএম সার্টিফিকেশনটা নেই, আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালু পাবো যে আমি সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড। সো সার্টিফিকেশন টোটালি ডিফারেন্ট। যেমন আমরা বিভিন্ন ভার্সিটি থেকে গ্রাজুয়েশন, আপনার এই সার্টিফিকেশনটা কিন্তু কাজে দেয় পুরা ওয়ার্ল্ডে। যে ইয়েস, আমরা আপনাকে শাওন দাস ভাইয়াকে রেকগনাইজ করতেছি এজ এ ইঞ্জিনিয়ার, এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে, ইন্টারন্যাশনালি সার্টিফাইড। ইন্টারন্যাশনাল গভর্নিং বডিটা হচ্ছে কি পুরা ওয়ার্ল্ডে তাদের সার্টিফিকেশনটা রেকগনাইজ করে। আর ডেফিনেটলি আপনার ব্ল্যাক বেল্ট নিতে হলে আপনার বাকি বেল্ট গুলা নিয়ে এসে দেন হচ্ছে ব্ল্যাক বেল্টের জন্য ইমপ্লিমেন্ট করতে হবে। এখন কথা হচ্ছে, আমার আপনার কোয়েশ্চেনটা থেকে বুঝলাম আপনি ওখানে যে গ্রিন বেল্টটা নিছেন এটা আমাদের এখানে কাজ করবে কিনা, মানে আপনি এটা দিয়ে নেক্সট বেল্টে চলে যেতে পারবেন কিনা। কারণ ওখানের স্ট্যান্ডার্ডাইজটা আমরা সেট করি নাই, বা আমরা যাদের সাথে অ্যাফিলিয়েট হব বা যারা সার্টিফিকেশনটা করবে বা যে ইন্টারন্যাশনাল গভর্নিং বডি থেকে সার্টিফিকেশনটা পাবো, ওটা নিয়ে, ওটা ওরা ওই স্ট্যান্ডার্ডটা মানবে কিনা ওটা নিয়ে আপনাদেরকে আমরা এখনো বলতে পারতেছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপাতত তো আইসিবি তো কোনো ব্ল্যাক বেল্টের ইয়া করতেছে না, প্রথমে তো গ্রিন বেল্ট করবে তাই না? ভাইয়া আমরা সবগুলাই করার চেষ্টা করছি, কিন্তু এটা ধাপে ধাপে হতে হবে। মানে সাপোজ আমি গ্রিন বেল্ট আগে কমপ্লিট করতে হবে, তারপরে আমার হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্ট, দেন ব্ল্যাক বেল্ট। কারণ ইন্টারন্যাশনালি লিনের সার্টিফিকেটটা এইভাবেই দেয়, আপনি প্রত্যেকটা একটা ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার পর দেন হচ্ছে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। আর কারো কি কোনো কোয়েরি আছে? আর একটা জিনিস স্যার, বাংলাদেশে লিনের ভবিষ্যৎ কি?
বা কিভাবে প্রভাব মানে এখন এটা বিস্তার করছে, বা রিসেন্ট ফিউচারে কি হবে, এটা একটু যদি আইডিয়া দেওয়া যায়। সেটা যদি আপনাকে বলি, আহ, আচ্ছা তানভীর কি তানভীর তো আছো তাই না? আচ্ছা, আমি একটু বলি। আচ্ছা, লিনের এভারেজ যে ব্যাপারটা ফ্যাক্টরি বলি। গুলা কত এফিসিয়েন্সিতে চলতেছে এখন? বিলো 50, বিলো তাই না? 50 এখন। হ্যাঁ, হ্যাঁ, 45 50, মানে এভারেজে 55ও হিট করে না এখনো। তো আমার ডিপার্টমেন্ট আপনার দুই এক, হাজার সাল থেকে আচ্ছা তানভীর আনসার দাও, দেন আমি বলবো। হ্যাঁ, আমি এটা বলতেছিলাম যে যে একজন যে বললেন যে লিনের যে কি জানি বলে ভবিষ্যৎ কি, 2007 সাল থেকে আমার আমার ডিপার্টমেন্ট যে ছিল তারা আম, চার্লস ড্যাগার নামক একজন, অনেকে তো নাম শুনে থাকতে পারেন, যিনি বাংলাদেশের একজন ওয়ার্ল্ডের একজন বিখ্যাত লিনের কনসালটেন্ট। তো তার নেতৃত্বে, তার ওই তত্ত্বাবধানে প্রায় অলমোস্ট 154টা ফ্যাক্টরি 2007 সাল থেকে প্রায় 15 সাল পর্যন্ত লিন ইমপ্লিমেন্টেশন করছে। তো কথা হইতেছে গিয়ে যে এখন ওই ফ্যাক্টরি গুলা কিন্তু আছে, অনেকগুলো বন্ধ হয়েছে বলে আছে। তো লিনের আসলে ভবিষ্যৎ কি বাংলাদেশে, এটা মানে আমি মনে করি যে এটা ভালো। কারণ এখন ফ্যাক্টরি গুলা যারা ট্রেনিং নিচ্ছে তারা বুঝতেছে, কেউ কিন্তু নেগেটিভিটি নাই, তো তারা বলতেছে আসলে দরকার এটার জন্য আর কি। তো খুব, আমি যদি দেখে থাকি যে কিছু ফ্যাক্টরিতে লিনের ডিপার্টমেন্ট আছে কিন্তু খুব কম। দেখা গেছে যে আই ডিপার্টমেন্ট অন্য যারা আছে, ম্যানুফ্যাকচারিং যারা আছে, প্রোডাকশনে যারা আছে, তারা কিন্তু লিনের টপিকস গুলো সম্পর্কে জানে। এবং কিছু কিছু ফ্যাক্টরিতে এমনও দেখছি যে এইচআর থেকে শুরু করে সবাই লিনের প্রত্যেকটা টুলস এন্ড টেকনিক সম্পর্কে তারা ওয়াকিবহাল, এবং তারা রেগুলার বেসিসে ট্রেনিং করতেছে এবং তারা ইমপ্লিমেন্টেশনে করতেছে। তো ভবিষ্যৎ এটার ভালো, ওটা কোনো খারাপ কিছু না। আহ, আপনার ফ্যাক্টরি গুলাতে যে তারা এখন যে এফিসিয়েন্সিতে রান করতেছে, হুম। তো এখন যে কম্পিটিশন আর কি, হুম। তো আপনাকে ওয়েস্ট কমাতেই হবে, আপনাকে কস্ট রিডিউস করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আপনাকে যদি মার্কেটে সাস্টেইন করতে হয়, এটার আর কোনো অল্টারনেটিভ নেই। দ্যাটস ওয়াই কোম্পানিগুলো অপারেশনাল এক্সিলেন্স আলাদা ডিপার্টমেন্ট করা হচ্ছে কোম্পানিগুলোতে। আকিজে আছে অলরেডি, রিসেন্টলি আকিজে করা হয়েছে। আর বড় বড় কোম্পানিগুলোতে আপনার এপিলিয়ন, ডিবিএল এরকম বড় কোম্পানিগুলোতে আরো বেশ কয়েক বছর আগেই করা হয়েছে অপারেশনাল এক্সিলেন্স নাম দিয়ে আর কি ডিপার্টমেন্ট, যারা হচ্ছে কোম্পানিতে লিনের কনসেপ্টগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টে ইমপ্লিমেন্ট করবে। তো আমি এটাই বলতে পারি যে আপনার কোশ্চেনের বেসিসে যে এইটার আপনার ফিউচার আরো এক্সপান্ড করবে। আর আরএমজির বাইরেও কিন্তু অন্যান্য আপনার ফার্মাসিউটিক্যাল বলেন বা ফার্নিচার ইন্ডাস্ট্রিগুলো, তো হাতিল বা ব্রাদার্স এরকম বড় যে ফার্নিচার ইন্ডাস্ট্রিগুলো আছে, ওখানেও অপারেশনাল এক্সিলেন্সের অনেক অপরচুনিটি, মানে তারা হচ্ছে যে লোকজন নিচ্ছে আর কি, আইপি গ্রাজুয়েটদেরকে নিচ্ছে। সো আই হোপ লিনের আপনার যদি সার্টিফিকেশন থাকে, এটা আপনি ম্যানুফ্যাকচারিং এ যান, সাপ্লাই চেইনে যান, এটা আপনার জন্য আপনি এটার দ্বারা বেনিফিটেড হবেন আর কি। আমি আরেকটা রিয়েল এক্সাম্পল দেই, ইন্ডাস্ট্রি এক্সাম্পল। আমি হচ্ছে মেঘনা গ্রুপে আছি। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্টার ইন্ডাস্ট্রি। বাংলাদেশে এর চেয়ে বড় আর কেউ নাই, হুম। মেঘনা সাইকেল। সো মেঘনাতে আমি কাজ করছি। এই রিসেন্টলি আমাদের সবচেয়ে বড় এক্সপোর্টিং মার্কেটে হচ্ছে দুইটা, ইউএসএ এবং ইউকে। এই ইউএসএ এবং ইউকে এই ট্যারিফ ইম্পোজের কারণে যে আমাদের প্রাইসিংটা চেঞ্জ হয়েছে, এই কস্টিংটা আমরা বাঁচাইতে পারবো লিনের মাধ্যমে। এবং এই কস্টিংটা বাঁচানোর একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি আপনাকে বলি। আমাদের প্রোডাকশনের একটা ওয়েল্ডিং সেকশনে আমরা জাস্ট একটু কিছু চেঞ্জ করছি। এই ওয়েল্ডিং সেকশনে চেঞ্জ করার কারণে আমাদের মাসে সাইকেল প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে গিয়া 20,000 পিস। একটা সাইকেলে 67টা আইটেম লাগে, একদম বড় আইটেম থেকে ছোট শুরু করে 67টা আইটেম লাগে। জাস্ট একটা ওয়েল্ডিং সেকশনে আমরা লিন ইমপ্লিমেন্ট করে আমরা রিডিউস করছি ওখান থেকে। বছরে আমাদের অলমোস্ট 80 লাখ টাকা থেকে 90 লাখ টাকা সেভ হবে, রিসেন্টলি ইমপ্লিমেন্ট করা এই জিনিসটা। এই 80 থেকে 90 লাখ টাকা আমার কিন্তু এটা হিট করবে হচ্ছে গিয়ে আমার আলটিমেটলি সেলিং এর ক্ষেত্রে। সো লিন যতদিন পর্যন্ত প্রোডাকশন আছে, যতদিন পর্যন্ত বেচা আছে, অন্যের কাছে বেচা, ততদিন পর্যন্ত লিন লাগবেই। শুধু যে ম্যানুফ্যাকচারিং এর লিন লাগবে তা না, লিন যে কোনো জায়গায় লাগবে।
আমি যদি একটু শেয়ার করি যে আমি রিসেন্ট আমরা এনএসডিএ এবং এসিসিপি ওদের সাথে যখন আমরা কোর্স কারিকুলাম আলাপ করতেছিলাম, তো ওনারা একটা জিনিস বলছিল যে লিনের টার্মিনোলজি যারা বুঝছে ওই জায়গার ভিতরে, আমরা তখন তাদেরকে বুঝালাম, তারা বললো যে আসলে এই জিনিসটা যে শুধু প্রোডাকশনই বা লাগবে তা না, এটা অফিস আদালত থেকে শুরু করে সব জায়গার মধ্যেই লাগবে। এমনকি যার ওয়ার্ক প্লেস, যে যেখানে ডেস্ক জব করতেছে, হোক সে এইচআর এ জব করতেছে, অ্যাডমিনে জব করতেছে, অ্যাকাউন্টস এ জব করতেছে, ফিনান্স, এনিওয়্যার, সে তার ডেস্কটাকে কিন্তু লিন ইমপ্লিমেন্টেশন করে কাজ করতে পারবে। এবং এতে করে তার যে পরিমাণ টাইম সেভ হবে, এটা আনবিলিভেবল জিনিস। আমি নিজেও পার্সোনালি কয়েকদিন আগে একটা জায়গাতে আমি লিনের একটা নিজের একটা কাজ করার পর আমি দেখলাম যে আমার যেখানে কাজটা শেষ করতে করতে সন্ধ্যা 7টা বাজতো, সেখানে আমি বিকাল 5টার মধ্যে আমার কাজ হয়ে যেতেছে। তাহলে আমি কিন্তু 2 ঘন্টা সেভ করতেছি প্রতিদিন, জাস্ট শুধুমাত্র এই জিনিসগুলাকে জাস্ট গুছায় নিয়ে আসার জন্য, টুলস ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। আমি আরেকটা রিয়েল এক্সাম্পল দেই। হুম। এই যে ঢাকা গাজীপুর বাইপাস বা বিআরটিসি লেন, এটা হচ্ছে লিনের সবচেয়ে বড় উদাহরণ। এর চেয়ে বড় উদাহরণ আর হইতে পারে না। এই টাইম ওয়েস্টেজ বাঁচানোর জন্য, মানুষজনের লাইফ ইজি করার জন্য এই রাস্তাটা করা হয়েছে। আমরা যদি লিনের পার্সপেক্টিভে থিঙ্ক করি, আমার টাইম সেভ করছে, আমার যানজট কমাইছে, আমার হ্যাসেল কমাইছে, ডাইরেক্ট ট্রান্সপোর্ট করে দিছে। সো যে শুধু প্রোডাকশন বা ফ্যাক্টরিতেই লিন থাকবে তা না, বা যে ফ্লাইওভার বা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা, এটাও একটা লিনের সবচেয়ে বড় এক্সাম্পল। সো আর কারোর জি কোনো স্যার, কোশ্চেন থ্যাংক ইউ স্যার। আছে? ওয়েলকাম। স্যার, স্যার ওই লিনের গুরুত্বটা স্যার বুঝি, কিন্তু যখন দেখা যায় যে মানে লিন নিয়ে কোনো চাকরির কোনো ইয়ে আছে কিনা, নিয়োগ আছে কিনা, তেমন একটা চোখে পড়ে না তো। এই জন্য আসলে বাংলাদেশের ভাইয়া, ফ্যাক্টরি গুলো লিন কিভাবে চিন্তা লিন করতেছে নিয়ে এটা নিয়ে আসলে। লিন নিয়ে ডাইরেক্ট আপনার কোনো চাকরি চোখে পড়বে না। আমি আপনাকে সরাসরি বলি, আপনার চাকরি চোখে পড়বে হচ্ছে অপারেশন এক্সিলেন্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রসেস এক্সিলেন্স। তারপর প্রসেস প্রসেস এক্সিলেন্স, এক্সিলেন্স। হ্যাঁ, হুম। ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স, অপারেশন এক্সিলেন্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়া আর ইন্ডাস্ট্রি প্রসেস অটোমাইজেশন। হ্যাঁ, এগুলো নিয়ে খেয়াল করবে। আপনার কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন ডাইরেক্ট লিন দিয়ে কাজ করে না, কারণ লিন হচ্ছে গিয়ে একটা জগা কিছু গণ সাবজেক্ট, জগা কিছু না, সরি, গণ সাবজেক্ট। প্রত্যেক জায়গায় লিন লাগে, প্রত্যেকের লিন দরকার। এইচআরও দরকার, অ্যাকাউন্টসেও দরকার, সাপ্লাই চেইনও দরকার, প্রোডাকশনেও দরকার, ওয়্যার হাউসেও দরকার। কেন এত তো আছে। আমি যে বিডিজবসে দেখলাম এখন, আমি জাস্ট লিন কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম আর কি, টোটাল 64 জবস দেখাচ্ছে। বিভিন্ন রেঞ্জ আছে, আপনার এজিএম থেকে শুরু করে সিনিয়র এক্সিকিউটিভ আছে। আপনি সার্চ দিয়ে দেখবেন কোয়ালিটিতে যে জবগুলো আছে বা প্রোডাকশন বা যেই অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো বলা হলো, এগুলাতে আছে আপনার লিনের। মানে এটা হচ্ছে একদম কোর না, এটা এডিশনাল রিকোয়ারমেন্ট হিসাবে দেওয়া হয় আর কি। যাদের এই হ্যাঁ স্যার, সার্টিফিকেশন থাকে এডিশনাল তারা এটার জন্য একটা এডিশনাল একটা রিকোয়ারমেন্ট হিসেবে থাকে। বেনিফিট পায়। ওখানে লেখা থাকবে আইপি হ্যাঁ অর হ্যাঁ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এরকম থাকবে। এরপরে দিবে যে যার লিনের উপর যার সার্টিফিকেশন আছে সে ইয়ে পাবে, অ্যাডভান্টেজ পাবে, এরকম আর কি। কারণ লিনের উপর তো কোনো ব্যাচেলর নাই কোথাও বা ইয়া নাই, বুঝছেন? এই আর জন্য যাদের এক্সেল যেমন হচ্ছে একটা টুল, লিনের উপর সার্টিফিকেশন আছে সে এটার জন্য একটা বেনিফিট পাবে অবশ্যই। এক্সেল যেমন একটা টুলস, এক্সেলে ট্রেনিং করলে আপনাকে একটু কোম্পানি বেশি সাপোর্ট দেয়। এক্সেলের একটা সার্টিফিকেশন থাকলে, লিনও একটা টুলস, একটা মেথোডোলজি। সো এটা থাকলে আপনার হচ্ছে গিয়ে এক ধাপ আগায় থাকবেন। বাট এইটা যে ওই যে ইঞ্জিনিয়ার, ডাক্তার বা এরকম কিছু না। এই জিনিসটা হচ্ছে একটা মেথোডোলজি বা টুলস, যেটা আপনি জানেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। হুম। তো আমরা কি আর সেশন শেষ করব? আমরা তো অলমোস্ট 40 জন ছিলাম, এখন অনেকে অলরেডি লিভ করছে, এখন আমরা 20 জন মতো আছি। তো আমরা কি শেষ করি না? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব।
আছে কারো কোশ্চেন? তো আমরা শেষ করি, নেক্সট আরেকটা সেশন যখন হবে আমরা আপনাদেরকে মেইলে জানাবো, আর আজকের যে স্লাইড এবং হচ্ছে ক্লাস রেকর্ড এটা আপনাদেরকে মেইলে দিয়ে দেওয়া হবে। তো আইসিবির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমাদের যে দুজন স্পিকার আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, তাদেরকেও আইসিবির পক্ষ থেকে ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।